আমাকে পছন্দ হয় তোমার? পছন্দ না হওয়ার কি আছে? আপনি আমার ভাবি। আপনাকে আমার আবার পছন্দ হবে না কেন? আমি তোমাকে এ কথা বলি নাই। বলছি মন থেকে আমাকে তুমি পছন্দ করো নাকি? কি সব কথা যে বলেন না ভাবি আপনি। আপনি আমাকে এখানে কি জন্য ডেকেছেন তাই বলেন। কি পছন্দ আর অপছন্দের কথা বলছেন? ভাবি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমাকে তুমি বিয়ে করবে? ভাবির কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আরে ভাবি, আপনি আমার সাথে আর মজা করার সময় পান না? আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো তো, আমি কি সুন্দর না? আপনি আমার বড় বোনের মতো। আপনাকে আমি সম্মান করি। আর হ্যাঁ, আমার কাছে আপনি অবশ্যই সুন্দর। সুন্দর যেহেতু, তাহলে আমাকে বিয়ে করতে চাও না কেন? মাথা খারাপ হয়ে গেছে ভাবি আপনার? তোমার কি মনে হয় আমি এতটাই বোকা? বুঝলাম না ভাবি আপনার কথা। আমার চোখের দিকে একবার তাকাও তো। ভাবির কথা মতো আমি ভাবির চোখের দিকে তাকাতেই ভাবি আমার সামনে এসে আমার গালে জোরে জোরে দুটো চড় দিয়ে দিল। আমি চড় খেয়ে ভাবির দিকে বোকার মতো তাকিয়ে আছে। কথা বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। যেই ভাবি আমাকে কোনোদিন বকা পর্যন্ত দেয় নাই, আজকে তিনি আমাকে চড় দিতে পারবেন? ভাবি এবার পেছন থেকে ফোনটা বের করে হাসতে হাসতে বলল, এই সব কিছুই একটা নাটক ছিল। এখানে তুই তো আমার চোখের দিকে তাকিয়েছিলি। আমি কি করব জানিস? এটাকে এমনভাবে এডিট করব যেন এটা দেখে মনে হয় তুই নিজে আমাকে বিয়ের প্রস্তাব দিছস। আমি বোকার মতো ভাবির দিকে তাকিয়ে বললাম, এটা আপনি করতে পারলেন ভাবি? আমি পারি না এমন কোনো জিনিস নাই। আপনি আমার কাছে কি চান? তুই তোর ভাইয়ের সামনে বলবি, ভাইয়া আমি ভাবিকে বিয়ে করতে চাই। আপনার মাথা খারাপ হয়ে গেছে ভাবি? এসব কথা যদি আমি ভাইয়াকে বলি, তাহলে ভাইয়া আমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। তোর ভাই তোরে কি করবে না করবে সেটা তোর ব্যাপার। আমাকে বলিস কেন এই বিষয়ে? আমি তোরে যেটা করতে বলছি তুই সেটাই করবি। আমি পারবো না এই কাজ করতে। আমার দ্বারা এই কাজ হবে না। যদি না বলতে পারিস, আমি ভিডিও এডিট করে তোর ভাইকে দেখিয়ে দিব। আর এটাও বলে দিব তুই আমাকে প্রতিনিয়ত বিয়ের প্রস্তাবের লোভ দেখিয়ে আমার শরীরে হাত দিতে চাস। এমনটা করে আপনি কি ভাবেন ভাবি? অনেক কিছু পাবো। তুই যদি এ বাসা থেকে চলে যাস, আমি অনেক খুশি হব। সারাদিন তো বাসায় বসে বসে গেম খেলিস, আর এদিকে আমার হাজবেন্ড সারাদিন অফিস করে। আমার হাজবেন্ড কাজ করবে আর তুই বসে বসে খাবি? এটা তো হতে পারে না। তুই এখন তোর রাস্তা দেখ। আমি এবার মাথা নিচু করে বললাম, ঠিক আছে ভাবি, আমি চলে যাব। আপনাকে কিছু আর করতে হবে না। ভাইও জানবে না যে আমি চলে গেছি। তাও এসব বলবেন না প্লিজ ভাবি। তুই কি আমাকে বোকা পেলি? তুই বললি আর আমি বিশ্বাস করে নিব? এখন যদিও তুই পালিয়ে যাস, দুদিন পর তোর ভাই তোরে দেখে আবারও ফিরিয়ে আনবে না, এর গ্যারান্টি কি? ভাই বলে কথা। কিন্তু তুই কি চাস আমি তোর সাথে আরো জঘন্য কিছু করি, যার কারণে তোর ভাই তোরে নিজ হাতে মেরেও ফেলতে পারে? এজন্য আমি যা বললাম তুই তাই কর। জানেন ভাবি, এই পৃথিবীতে আমার এই বড় ভাই ছাড়া কেউ নাই। গ্রামের বাড়ি রেখে এখানে ভাইয়ের কাছে পড়ে আছি। আর আমি তো নিজের টাকাই চলি। আমি নিজে কোচিং পড়াই, আর সেই টাকা দিয়ে চলি। রুমে থাকার টাকাও আমিই দিই। আপনাদের তো আমি কোনো প্রকার বিরক্ত করি না। আর জানেন ভাবি, বিশেষ করে আপনাকে আমি বড় বোনের মতো দেখি। আর আপনি যে আমার সাথে এমন কিছু করবেন আমি বুঝতেও পারি নাই। মা বাবা মারা যাওয়ার পর আমার এই বড় ভাই ছাড়া কেউ নেই। ওর কাছে আমাকে খারাপ বানাতে চান? এটা করবেন না ভাবি, প্লিজ। এছাড়া আমাকে যে কোনো প্রকার শাস্তি দেন, আমি মেনে নিব। তাও এটা করতে বলবেন না। তোর এসব নীতিবান কথা আমার সামনে বলবি না। আমি এসব কথা শুনি না। আজকে রাতে তোর ভাই বাসায় আসলেই এই কথা বলবি। চিন্তা করবি না, তোরে একবারও মারবে না। আমি আছি না। এখন যা, দেখ যদি টেবিলে কিছু খাবার রাখা থাকে তাহলে সেগুলো খেয়ে নিস, নইলে বাহির থেকে খাবার আনিয়ে খেয়ে নিবি। এই কথা বলেই ভাবি চলে গেলেন। আমি ধপ করে বিছানার উপর বসে গেলাম। যেই ভাবিকে আমি এতটা সম্মান করি, আর আজকে তিনি আমার সাথে এমনটা করতে পারলেন, মনটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। চোখ বেয়ে ছোট ছোট পানির ফোঁটা পড়ছে। এই পৃথিবীতে গরিবের কোনো দাম নেই। ছোট থাকতে শুনেছি বাবা নিজে আত্মহত্যা করেছে, আর আম্মু
ও আম্মু কয়েকদিন পরে উপরে চলে গেল। আর এরপর থেকে আমি আমার বড় ভাইয়ের কাছে থাকি। এতদিন ভাবির ব্যবহার ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কেন এমন হলো বলতে পারি না। তবে ভাবিকে আমি অনেক ভালোবাসি। তাকে সবসময় আমি আমার বড় বোনের নজরে দেখতাম। আর আজকে তিনি আমার উপর যে মিথ্যা চাপিয়ে দিল, ভাবতেই শরীর শিউরে ওঠে। ওই কথাই আছে না, বাবা মা হলো বটগাছের মতো, যদি উপরে বটগাছটাই না থাকে তাহলে ছায়া দেওয়ার মতো কেউ থাকে না। তবে এই জীবন নিয়ে আমার আর কোনো আফসোস নেই। ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ভাবি ডাকে। ঘুম ভাঙতেই ভাবি আমাকে বলল, সব কিছু গুছিয়ে রেডি হয়ে যা, তোর ভাই টেবিলে খাবার খেতে বসছে। যা, গিয়ে এই সব কিছু বল। আর আমার কথা না শুনলে কি করব জানিস তো? ভাবি প্লিজ। তুই কি চাস আমি দরজা বন্ধ করে অন্য কিছু করি? আমি চুপচাপ মাথা নিচু করে বিছানা থেকে উঠে গেলাম। ভাবিকে এখন আমি যত কিছু বলি না কেন তিনি বুঝবেন না। দরজা দিয়ে বের হয়ে সামনে চলে গেলাম। ওই তো ভাইয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়া আমাকে দেখেই ডাক দিয়ে বলল, কিরে আজকে তুই নাকি আমাকে রেখে খাবার খেয়ে ফেললি? প্রতিদিন তো একসাথেই খাই, আজকে আবার তোর কি হলো? আমি পেছন ফিরে ভাবির দিকে তাকালাম। ভাবি ছোট করে একটা হাসি দিল। আমি এখন সব কিছু বুঝে গেছি। ভাবি হয়তো ভাইকে মিথ্যা কথা বলেছে। আমি চুপচাপ গিয়ে ভাইয়ার পাশের চেয়ারে বসলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কিরে তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? মনে হচ্ছে তো এখনো কিছু খাস নাই। ভাইয়ার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আরে ভাইয়া খেয়েছি, তোর সাথে আমার কিছু কথা ছিল ভাইয়া। হ হ বল, কি বলবি? আমি আরেকবার পিছন ফিরে ভাবির দিকে তাকালাম। ভাবি আমাকে মোবাইলটা দেখে ইশারা করে বলল, সব কিছু তাড়াতাড়ি বলে দে, নইলে আমি ফোনে সব কিছু দেখিয়ে দিব। আর তুই তো জানিস আমি কি কি করতে পারি। আজকে আর বাঁচার মতো রাস্তা নেই। আমি ভাইয়াকে অনেক ভালোবাসি। তবে ভাইয়া এই কথা শোনার পর আমাকে হয়তো জীবিত রাখবে না। তবে সম্মান যাওয়ার আগে যদি এটা বলি তাও ভালো। এখন যদি ভাইকে কিছু না বলি তাহলে ভাবিকে যে আমি গায়ে হাত দিয়েছি এটা ভাবি শিওর বলে দেবে। মিথ্যা কথা বলতে ভাবি খুব পারে, তবে আমার ভাইয়া মারাত্মক রাগী মানুষ। কিরে লাদেন, তুই কি বলবি বল তাড়াতাড়ি। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, ভাইয়া আমি ভাবিকে বিয়ে করতে চাই। ভাইয়া খাবার রেখে আমার দিকে বড় বড় চোখে একবার তাকিয়ে মুখটা গম্ভীর করে বলল, যেটা আমার পছন্দ হয় না তেমন কিছু আর পরে বলবিও না। এমন মজা আমি পছন্দ করি না। আমি এখন কি বলবো ভাবতে পারছি না। ভাবি আমার সামনে এসে ফোনটা আমার সামনে রেখে ভাইয়াকে বলল, তোমাকে কিছু ভিডিও দেখানোর আছে আমার। ভাবি কিছু বলার আগেই আমি দাঁড়িয়ে বলে দিলাম, সত্যি ভাইয়া ভাবিকে আমি অনেক পছন্দ করে ফেলেছি। আর আমি সিরিয়াস হয়ে বলছি, ভাবিকে আমি বিয়ে করতে চাই। এতদিন তোর ভয়ে কিছু বলি নাই, কিন্তু আজকে তোরে সব কিছু বলে দিলাম। আমি এমনভাবে এই কথাগুলো বলেছি যেন ভাইয়া বিশ্বাস করে। ভাইয়া আমার কথা শুনে দাঁড়িয়ে নিচ থেকে চেয়ার নিয়ে আমার মাথায় বরাবর বসিয়ে দিল। ভাবি তাড়াতাড়ি ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, কি করছো তুমি? ও ছোট মানুষ, এখনো এত কিছু বোঝে না। দুধ কলা দিয়ে আমি নিজের কাল সাপ পুষেছি যে আমায় খেয়ে আমার সব কিছু পড়ে আমার বউয়ের দিকে নজর দেয়। আজকের পর থেকে তোরে আমি আর এই বাসায় দেখতে চাই না। ভাবছিলাম বাবা মা কেউ নাই, তোরে এখানেই রাখি, কিন্তু তুই আজকের পর থেকে তোরে যেন আমি এই বাসায় আর না দেখি। তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যা আমার সামন থেকে। আমাদের ছাড়া ওর কে আছে? কোথায় যাবে বেচারা? ভাইয়া এবার ভাবিকে নিয়ে আমার বুকে লাথি মেরে বলল, তোরে এখন থেকে যেতে বলছি না। আমি মাটি থেকে উঠে রুমে চলে গেলাম। কপাল থেকে রক্ত নিচে গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে মাথার অনেকটাই জায়গা ফেটে গেছে। বিছানার ওপর থেকে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হলাম। সব কিছু আগেই রেডি করে রাখা ছিল। ভাবি ভাইয়াকে কি কি বলে বোঝাচ্ছে দেখা যাচ্ছে। তবে ভাবি যে এত নাটক করতে পারে আজকে তাকে না দেখলে বিশ্বাসই হতো না। আমি দরজার কাছে যেতেই ভাবি আমাকে ডাক দিয়ে বলল, লাদেন একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে ভাবিকে বললাম, আর কি নাটক করতে আপনার বাকি আছে? যদি থাকে তাহলে বলেন, আমি সেটাও করে দেব। ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে বলল, এগুলো রাখ, আর আমাদের বাসায় কখনো আসবি না। এখন থেকে শান্তিতে থাকতে পারবো আমি। এবার ভাবি একটু জোরে ভাইয়াকে শুনিয়ে বলল, লাদেন তোমার ভাইয়া রাগে এসব করেছে, কিছুদিন ওর রাগটা একটু কমুক, তারপর আবার চলে আসবে, ঠিক আছে? এই কথা বলে ভাবি আমাকে দরজা থেকে ধাক্কা মেরে বের করে দরজাটা বন্ধ করে দিল।
আজকে কেন জানি আত্মহত্যা করতে ইচ্ছে করছে, বলতে পারে না এমনটা কেন করতে ইচ্ছে করছে। কোনো অপরাধ না করেও আজকে আমি অপরাধী। হে নামই তো কপাল। ভাইয়া ভালোবেসে বাবিকে বিয়ে করেছেন, আর আমি যদি তার জিনিসের উপর নজর দিই তাহলে ও আমাকে ছেড়ে দিবে বুঝি। চোখের উপর থেকে হাত দিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করলাম। এখান থেকে একটা হাসপাতালে চলে গেলাম। মাথায় ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বের হলাম। পকেটে আছে মাত্র একটা 200 টাকার নোট। আমি মনে করেছিলাম হয়তো এখানে আর আসবো না, এজন্য ভাবি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, কিন্তু না, একটা 5 টাকার নোট দিয়েছে, তাও একটা, এটা 2 খণ্ড, মানে একদম অচল। আমার টিউশনির অনেকগুলো টাকা ছিল, সেগুলো আনা হলো না। এখান থেকে সরাসরি রাতুলের বোনের বাসার সামনে চলে গেলাম। রাতুল হলো আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ও গ্রামের বাড়িতে থাকে, খুব ভালো একটা ছেলে। রাতুলের বোনের বিয়ে হয়েছে এখানে। ভাইয়ের জন্য রাতুল ওর বোনকে শহরে এত বড় পরিবারে বিয়ে দিতে পেরেছে। আমি সরাসরি রাতুলের বোনের বাড়ির সামনে চলে গেলাম। এখানের আবহাওয়াও অনেক নীরব। রাস্তার পাশে কয়েকটা কুকুর শুয়ে আছে। এর আগে কখনো রাতুলের বোনের বাড়িতে আসা হয়নি। ওর বোনের যখন বিয়ে হলো তখন আমার এসএসসি পরীক্ষা ছিল। গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দারোয়ান বলল, কি ব্যাপার, তুমি কে? তোমাকে তো চিনলাম না বাবা। আমি রাতুলের বোনের নাম বলে বললাম, আপনি একটু আপুকে ডেকে দেবেন, শুধু বলবেন আপনার ছোট ভাই লাদেন আসছে। দারোয়ান আচ্ছা বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর রাতুলের বোন বাসা থেকে বের হয়ে আমাকে দেখে বলল, আরে লাদেন, তুই এখানে? তাও এই রাতে? কে মনে করে এতদিন আপুর বাসায় আসলি? তোর ভাইয়ের বাসা আমাদের বাসা থেকে 10 টাকা ভাড়া, তাও আসা হয় না। আর আজকে এই রাতের বেলায়, তাও আবার কাঁধে ব্যাগ। ভুল করেছি বোন, তোর বাসায় এসে। আপু আমার হাত ধরে বলল, আরে রাগ করলি? আয় ভিতরে আয়। না রে আপু, বাসার ভিতরে যাব না, তোর কাছে একটা জিনিস চাইতে আসলাম, দিবি আপু? আরে ভাই, আমি তোর বড় বোন, তুই কিছু চাইবি আমি দিব না তা কি হতে পারে? আগে ভিতরে আয়। বড় বিল্ডিং এর মানুষগুলো খুব খারাপ রে আপু, বাসার ভিতরে যাব না। কি হয়েছে তোর লাদেন? আপু আপু গ্রামের বাড়িতে যাওয়ার মতো টাকা নেই, কয়েকটা টাকা দিবি? এই কথাগুলো বলে মাথা নিচু করে নিলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কখনো কোনো দিন টাকা কারো কাছ থেকে চেয়ে নিয়ে নেই, আর আজকে আপু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এবার আমি চোখের পানি মুছে বললাম, আচ্ছা ঠিক আছে আপু, আমি যাই রে। আপু আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, তোরে কে মেরেছে আমাকে আগে এটা বল। আর আমি জানি তুই কোনো একটা বিপদে পড়ছস। তোর কি হয়েছে আমাকে বল। বলার মতো সময় নেই আপু, রাতের ট্রেনে বাসায় যেতে হবে রে। আজকে আমাদের বাসায় থাক, সকালে যাবি। হবে না রে আপু। কি হয়েছে এটা তো বলবি। প্লিজ আপু, এই বিষয়ে কোনো প্রশ্ন করিস না। ঠিক আছে, কিছু তো বলবি না? আমি রাতুলের কাছ থেকে সব কিছু জেনে নেব। ভিতরে আয়। না আপু। আচ্ছা ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ দাঁড়া, আমি ভিতর থেকে আসছি। এই কথা বলে আপু ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আপু ফিরে এসে আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, এগুলো তোর কাছে রাখ, দরকার ছাড়া খরচ করবি না। যদি আরও লাগে আমাকে কল দিস, ঠিক আছে? এগুলো লাগবে না রে আপু। তোরে রাখতে বলছি না, রাখ। আর দেখে শুনে বাড়িতে যাবি, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আমি আচ্ছা বলে আপুর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে গেলাম। এখন আমি আমার গ্রামের বাড়িতে যাব। গ্রামে আমাদের কিছুটা জায়গা আছে, সেখানে দেখি যদি কোনো একটা ব্যবস্থা হয়। ট্রেন আসতেই ট্রেনে উঠে গেলাম। হালকা চোখটা লাগতেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আমি আমার গন্তব্যের জায়গায় এসে গেছি। আজকে অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়িতে আসি। ভাবতেই কেমন যেন একটু আনন্দ আনন্দ লাগছে। ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর স্টেশন থেকে আমার বাসা এতটাও দূরে না। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ির অবস্থা একদম কাহিল হয়ে গেছে। যাক, আগে গিয়ে সব কিছু হালকাভাবে পরিষ্কার করে নেই। বাসার ভিতরে ঢুকে কাঁধ থেকে ব্যাগটা রেখে সব কিছু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার শেষে ফোনটা বের করে রাতুলকে কল দিলাম। রাতুল ফোন রিসিভ করেই বলল, হ্যাঁ বন্ধু, বল তোর কি খবর? আর এতদিন পর আমার কথা মনে হলো তোর? আরে এসব কথা এখন রাখ, তুই কোথায় এখন এটা বল। আমি তো বাবার সাথে দোকানে আছি। কেন, কোনো দরকার আছে কি? দরকার আছে দেখেই তো তোরে কল দিলাম। বল কি হয়েছে?
আমাদের বাড়িতে আয় তো একটু। কি তুই গ্রামের বাড়িতে কখন আসলি? আমাকে তো কিছু বললি না। আজকে রাতে ট্রেনে আসছে, এখন তুই আসবি কি না তাই বল। তুই 1 মিনিট দাঁড়া, আমি 1 সেকেন্ডের ভিতরে চলে আসবো। এই কথা বলে রাতুল ফোনটা কেটে দিল। তবে আমি বলবো, আর রাতুল আসবে না এটা তো হতে পারে না। রাতুল আমার বাল্যকালের বন্ধু। আমার বাবা মা নাই তো কি হয়েছে, ওর বাবা মা আমাকে সবচেয়ে বেশি আদর করে। আমি আনমনে বসে বসে বাহিরের পরিবেশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রাতুল চলে আসলো। রাতুল ভেতরে ঢুকেই বলল, কি রে, তুই মাথায় আঘাত পেলি কি করে? সে অনেক লম্বা কাহিনী রে। নে বিরিয়ানি খেয়ে নে আগে, রাত থেকে মনে হয় কিছু খাস নাই। অনেক অনেক ধন্যবাদ তোরে। এখন বল তোর কি হয়েছে। আমি জানি কিছু তো একটা হয়েছে, নইলে তো তুই হঠাৎ করে এখানে আসতি না। আমি তোরে বললেও গ্রামের বাড়িতে আসতে পারিস না, আর আজকে হঠাৎ করে এখানে। ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর মাথায় যে আঘাতটা দেখতে পাচ্ছিস ওটা ভাইয়া দিয়েছে। চেয়ার দিয়ে মাথায় আঘাত করার ফলে এমন হয়েছে। তোর ভাই তোরে মারলো কি বলিস? আমি নিজে দেখছি তোর ভাই তোরে কতটা আদর করে। আগে আমার কথা শোন, আমি কি বলি। বল। আমি এক এক করে রাতুলকে সব বলে দিলাম। সব কিছু শুনে রাতুল বলল, বুঝলি বন্ধু, বিয়ের পর যদি কেউ পরিবর্তন হয়ে যায় তবে সেটা হয় তার বউয়ের জন্য। এখানে তোর ভাইয়ের কোনো দোষ নেই। উদাহরণস্বরূপ যদি আমার বউকে নিয়ে কেউ কিছু বলে, আমি কি ছেড়ে দিব? থাক, বাদ দে এসব। ভাই ভাই আজকে আছে কালকে থাকবে না। সবাই নিজের স্বার্থ খোঁজে। তবে আপুর কাছ থেকে যদি টাকা না নিতাম তাহলে আসতেই পারতাম না। তোরে এখন আমার মারতে ইচ্ছে করছে, তুই আমাকে কল দিবি না। বুঝলে বাবা, এই দুনিয়ার সবাই সবার সংসার নিয়ে চিন্তিত। তোমাকে তোমার ভাবি আগেই বিদায় করে দিয়েছে, ভালো হয়েছে, নইলে দুদিন পর এমনি বিদায় হতে হতো। তবে আফসোস করো না, তুমিও এখন তোমার নিজ পায়ে দাঁড়াও। সামনে তাকিয়ে দেখে আমাদের গ্রামের মজিদ চাচা এই কথাগুলো বলল। হয়তো তিনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে এসব কথাগুলো শুনেছে। আমি এবার হাসি দিয়ে বললাম, আরে তেমন কিছু না মজিদ কাকা, আমার চিন্তা তো আমাকেই করতে হবে। আমার ভাই তো আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে না। বাবা, এই কথাটাও ঠিক বললে। চাচা আপনি হঠাৎ আজকে আমার এই গরিব মানুষের বাসায় কি মনে করে? আসছি একটা দরকারে, আর এসেও তোমাকে পেয়ে গেলাম। আমি কি এখন ভিতরে আসতে পারি? আমি দাঁড়িয়ে বললাম, আরে চাচা কি যে বলেন না আপনি, আসেন ভেতরে। চাচা ভেতরে আসলো। মজিদ চাচা আমাকে পাশে বসিয়ে বলল, বাবা, তোমাকে আমি এখন কিছু কথা বলবো। তোমার তো মা বাবা কেউ নেই, এখানে রাতুল আছে। তুমি আর রাতুল দুইজন মিলে পরামর্শ করো, তুমি তোমার সিদ্ধান্ত জানাবে, ঠিক আছে? চাচা কি এমন কথা বলবেন যে আমাদের সিদ্ধান্ত করে আপনাকে জানাতে হবে? যদি জরুরি কোনো কথা হয়ে থাকে বলতে থাকেন, শুনি। দেখো বাবা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি তো জানো আমার একটা মেয়ে আছে। চাচা জানি, আপনার মেয়ে তো এবার আমাদের গ্রামে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। শুনেছি সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, পেয়ে নাকি ভোর থেকে উপহারও পেয়েছে। বাবা, যেটা শুনছো সব সত্যি কথা। আর ও মেডিকেলে চান্স পেয়েছে। এটা তো আনন্দের বিষয় চাচা, আমাদের মিষ্টি কই? বাবা শোনো, আগে আমি কি বলি। বলেন। আমি আমার মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবো না। আর আমি এটাও জানি তোমার কোনো পরিবার নেই। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের সাথেই থাকো, একটা পরিবার পেয়ে যাবে। কি বলেন চাচা আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনার মেয়ের মেধা ভালো, ভালো করে পড়াশোনা করালে ভালো কোনো চাকরি পাবে। বিয়ে দিয়ে ওর জীবনটা ধ্বংস করতে চান, তাও আবার আমার কাছে? বাবা, আমার খুব ইচ্ছা ওকে প্রতিষ্ঠিত হতে দেখা। আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আর বিয়ের পর তুমি তোমার বউয়ের খরচ পোষণ করবে। আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব। আমার কিছু বলার আগেই রাতুল বলে দিল, আপনি আপনার স্বার্থের জন্য আমার বন্ধুকে ব্যবহার করতে চান। বাবা, এখানে ব্যবহার করার কি আছে? ও যদি আমার মেয়েকে বিয়ে করে, মনে করো পরে ও কোনো বড় ধরনের চাকরি পেল, ও কি পরে আমাকে সব কিছু দিয়ে দিবে? তোমার বউ তো তোমার কাছেই থাকবে। প্লিজ বাবা, না করো না। তাছাড়া তোমার এখানে একা একা থাকলে ভালো লাগবে বুঝি? আমাদের সাথে চলো। আমার মেয়েকে বিয়ের পর যদি আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে সাথে সাথে তুমি আমার মেয়েকে নিয়ে চলে আসবে। আর একটা কথা, এখন যদিও বিয়ে করবে, তবে আমার মেয়ে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে
ততদিন পর্যন্ত তুমি ওর কাছে যেতে পারবে না। এভাবে কথা বলতে পারবে ঠিক আছে, তবে ওর কাছে যেতে পারবে না। দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি। এখন হয়তো ওকে কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওর চাকরি হলে তোমার কষ্ট করতে হবে না। এখন মতামত তোমার, তবে আমাকে তুমি নিরাশ করবে না এটা জানি। আমি এখন চলে যাচ্ছি। আমরা বিকেলে কাজিনি অপেক্ষা করব তোমার জন্য। আশা করি সময় মতো চলে আসবে। এখন আমি উঠি কেমন? আর সব কিছু নিয়ে কিন্তু একেবারে চলে যাবে। এই কথা বলেই মজিদ চাচা চলে গেলেন। আমি রাতুলের দিকে তাকিয়ে বললাম, কি রে, এসব কি বলে গেলাম মজিদ চাচা? চাচা যা বলল আমি যতটুকু বুঝলাম, একটা মেয়ের জন্য তার বাবা সব কিছু কোরবানি করে দিতে পারে। ওনার মেয়ে যদিও মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু মেডিকেলে পড়াতে গেলে খরচ অনেক, জানিস তো। আর উনি এজন্য তোর কাছে আসছেন। আমি মনে করি ভালোই হবে, তুই বিয়ে করে তোর বউকে পড়াবি, পরে তো সব কিছু তোরই থাকবে। তোর বউ যদি ডাক্তার হয়, সেই সব কিছু তো তোরই হয়ে থাকবে। আর একা একা আর কতদিন চলবি বল? জীবনে চলতে গেলে কোনো একজন সঙ্গী দরকার পড়ে, জানিস তো। তাই বলে ঘর জামাই হয়ে থাকবো? এখানে ঘর জামাইয়ের কি হলো বল? মানুষ কি বলবে না বলবে ওটা ওদের বিষয়। বড় কথা হলো তুই কিভাবে চলবি, এটা তোর বিষয়। আমি মনে করি ভালোই হবে। মেয়েটা খুব ভদ্র। আমি ওকে যতদিন দেখেছি, মেয়েটা বোরখা পরে খুব সুন্দর করে পর্দা করত। তোর জন্য ভালোই হবে। আগে কিছু কষ্ট কর, পরে ভালো কিছু পাবি। তাহলে কি বিয়ে করেই নেব? আমিও তো এটাই বলছি। কিন্তু চাচা বলবো কি শুনিস নাই? বিয়ে তো করতে পারবো ঠিকই, তবে আমি আমার বউয়ের কাছে যেতে পারবো না। এটা কি হতে পারে? আছে বেটা, এটা তো আরো বেশি ভালো। তুই বিয়ে করে তোর বউয়ের সাথে প্রেম করবি, মনে করবি ওকে বিয়ে করিস নাই, ও তোর গার্লফ্রেন্ড। পরে সব ভালোবাসা একদিন দিয়ে দিবি। এই কথা বলে রাতুল হু হু করে হাসতে লাগলো। রাতুল, মজা বাদ দে, এখন বল কোনটা করলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে? বিয়ে করে নে, পরে সবকিছু ধীরে ধীরে ঠিক করে নিবি। মানলাম বিয়ে করব, কিন্তু আমার একটা ভবিষ্যৎ আছে না? সব টাকা আমি ওর পিছনে খরচ করব, পরে যদি... তুই জানিস ওই মেয়েটা কতটা ভালো। আজ পর্যন্ত আমি ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখি নাই। তোর ভালোর জন্যই বলছি। আচ্ছা যা, বিয়ে করব, যা আছে কপালে। তাহলে আমি মজিদ চাচাকে ফোন করে বলছি বিকালে আমরা যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম, এখন তুই ঘুমা, বিকেলে আমি চলে আসব। এই বলে রাতুল চলে গেল। রাতুল যাওয়ার পর আমি একটা গামছা নিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। গোসল করে একটু ঘুমাবো দেখি। পুকুরে নেমে একটা ডুব দিয়ে উপরে উঠতে দেখি একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে এইদিকে আসে। মেয়েটাকে দূর থেকে দেখে চেনা যাচ্ছে না। আমি আমার মতো আবার পুকুরে নেমে গোসল করতে লাগলাম। মেয়েটা ধীরে ধীরে পুকুর পাড়ে চলে আসলো। মনে মনে বললাম, হয়তো মেয়েটা এখানে গোসল করতে এসেছে। এর জন্য আমি আমার মতো কাপড় চেঞ্জ করে চলে যেতে লাগলাম। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো, যদি কিছু না মনে করেন, আমি কি আপনার সাথে 5 মিনিট কথা বলতে পারি? আমি পেছন ফিরে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা দেখতে একদম মারাত্মক সুন্দরী। মেয়েটার চেহারার প্রশংসা করতে হয়, তবে আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল এইরকম কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করা। তবে যার কোনো বাবা মা নাই, তার কাছে আবার কে মেয়ে বিয়ে দেবে? আর বাকি রইল সুন্দর চেহারা, হাসি পায়। মেয়েটা এবার বলল, আপনি লাদেন ভাইয়া না? আমি মেয়েটার কথা শুনে বোকা হয়ে গেলাম। এই মেয়ে আমাকে কিভাবে চেনে? কি হলো ভাইয়া, কি চিন্তা করেন? না কিছু না, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? জি, আমার বাবার নাম মজিদ মিয়া। এইবার আমি বুঝতে পারলাম আমার বিয়ে এই মেয়ের সাথেই হবে। মনে মনে বললাম, তাহলে সত্যি আমি এতটাও ভাগ্যবান। আর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি ভাবতেও পারি নাই আমার কপালে এত সুন্দরী মেয়ে থাকবে। আবার ওনাকে মেডিকেলে চান্সও পেয়েছে। ওর জন্য তো যে কোনো ছেলে যান বাজি ধরতেও মন বাধা দিবে না। যাক, এসব চিন্তা করে লাভ নেই। আমি এবার মেয়েটার দিকে তাকিয়ে বললাম, ও তুমি মজিদ চাচার মেয়ে, এখন চিনলাম। আজকে বিকালে কি আপনার সাথে আমার বিয়ে হবার কথা আছে? জি হয়তো, মজিদ চাচা এমন কিছু বলল। তবে আমার বাবা মা নাই, আবার আপনাকেও বিয়ে করছি। যদি আপনার কোনো মত থাকে বলতে পারেন, আমি মজিদ চাচাকে বলবো। তবে কাউকে পছন্দ থাকলে বলেন, আমি বিয়েটা ভেঙে দেব। না না, আমার কাউকে পছন্দ নাই। আমার বাবার একটাই ইচ্ছে আমাকে প্রতিষ্ঠিত করা। তবে বাবা আপনাকে কি বলেছে জানি না। আপনি আমার জন্য কষ্ট করবেন কেন? বাবাকে বলবেন বিয়ের পর আমি আমার বউকে নিয়ে সংসার করব। পড়ালেখা করাতে পারবো না। আমি নিজেই চলতে পারি না, আবার আমার বউকে পড়ালেখা কেন করাবো?
সত্যি রাতুল ঠিক কথাই বললো, মেয়েটা মারাত্মক লেভেলে ভালো। যদি এই মেয়েকে আমি বিয়ে করি, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর আমার কারণে যদি আমার বউ কিছু করতে পারে, তাহলে আমি সেটাই করব। বউ তো আমার, যদি কিছু করে সেটা তো আমারই থাকবে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? শোনো, আমার বাবা মা কেউ নেই, আমি একা। যার কাছে একটু মাথা গোজার মতো ঠাঁই ছিল, সেও বিদায় করে দিয়েছে। যদি আমার কারণে আমার বউ কিছু করতে পারে, আমি সেটাও করব। বউ তো আমার, যদি বড় কোনো চাকরি করে আমারই তো থাকবে, কেউ তো আর নিয়ে যাবে না। সত্যি আপনি খুব ভালো। এখন আমি সত্যি বাবাকে ধন্যবাদ দিই যে বাবা আমার জন্য ভালোই একটা ছেলে পছন্দ করেছে। আপনার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম রিয়া আক্তার। নামটা খুব সুন্দর। এই নামটা আমার ফেভারিট, জানেন। তবে এই নামের কেউ যে আমার বউ হবে, আমি ভাবতেও পারি না। আমি এখানে পালিয়ে এসেছি আপনার সাথে কথা বলতে। দেরি হলে বাবা বকা দিবে। কিছু যদি মনে না করেন, আমি কি যেতে পারি? আচ্ছা ঠিক আছে, যান, বিকেলে দেখা হবে। হুম। আর এভাবে খোলামেলা জায়গায় গোসল করবেন না, ঠিক আছে? কারণ নজর লেগে যাবে। এই কথা বলে রিয়া হাসি দিয়ে চলে গেল। ইস, ও তো হাসি দিয়ে যায় নাই, আমার হৃদয় নিয়ে চলে গেছে। ওর হাসি খুব সুন্দর। ওর চেহারা দেখে যতটা না ভালো লাগছে, তার থেকে ওর মায়াবী হাসিটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আর মনে একটা মুচকি হাসি দিয়ে বললাম, সত্যি উপরওয়ালা আমার জন্য ভালো কিছুই রেখেছে, নইলে আমার কপালে এত সুন্দরী মেয়ে কোথা থেকে আসবে। বাসায় গিয়ে রেডি হতে গেলাম। আমার এখন আর ঘুম ধরছে না। কখন রিয়াদের বাড়িতে যাব তাই চিন্তা করছি। মনটা যেন ছটফট ছটফট করছে। কিছুক্ষণের মাথায় মেয়েটা আমাকে এতটা প্রেমে ফেলে গেল। আহা, ওকে তো আমার বারবার দেখতে ইচ্ছা করছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এই তো রাতুল চলে আসলো। রাতুল এসেই বলল, কি রে, তুই তো দেখি রেডি হয়ে বসে আছিস। আমি ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, চল রাস্তায় যেতে যেতে কথা বলি। রাতুল আমার অবস্থা দেখে বলল, তোর এত অস্থির অস্থির লাগছে কেন রে? রিয়ার সাথে দেখা হয়েছিল। এই রিয়াটা আবার কি? যার সাথে আমার বিয়ে হবে সে। ওরে বাটপার, এজন্যই তো বলি ছেলে আমার রেডি হয়ে বসে আছে কেন। সত্যি করে বলতো মামা, তোর খুব পছন্দ হয়েছে তাই না? রে, সত্যি খুব পছন্দ হয়েছে। মেয়েটা মারাত্মক লেভেলের ভালো। শুধু কি পছন্দ হয়েছে নাকি আরো অন্য কিছু? সামথিং সামথিং কিছু নাই? দিব একটা তরে। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে বললাম, হ্যালো, কে? লাদেন, আমি তোমার ভাবি। এখন আপনার আবার আমার কাছে কি চাই? তোর কাছে কি চাইবো আবার? ভাবলাম রাস্তার কোন পাশে পড়ে আছো, তাই খবর নেই। ছেলের পকেটে তো টাকা পয়সা কিছুই নেই। রাতুল আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, ভাবি, আপনাকে খুব ভালো মনে করতাম, কিন্তু আপনি আমার বন্ধুর সাথে যা করলেন এর হিসাব একদিন পাবেন। আর মন চাইতেছে তোরে কি করতে জানিস? ইংরেজি নিম্নমানের গালির ভাষা আছে না, ওগুলোতেই গালি দিতে। শুধু পরিবেশ নষ্ট হবে বলে কিছু বললাম না। আমি রাতুলের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দিলাম। বললাম বাদ দে না, কুকুরে যদি কামড় দিতে আসে, তুই কি তাকে কামড় দিবি? আচ্ছা বাদ দিলাম, এই বিষয় নিয়ে তুই আর মন খারাপ করিস না। আমি রাতুল যতদিন পর্যন্ত আছি তোর ততদিন পর্যন্ত কিছুই হবে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আমি একটা হাসি দিয়ে বললাম, এই জন্য তো আমি তোরে সব কিছু বলি। রিয়াদের বাড়ির সামনে গিয়ে দেখি মজিদ চাচা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি আমাদের দিকে এগিয়ে আসলেন। তিনি এসে আমার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে বলল, আরে না চাচা, সমস্যা নেই, আমি নিতে পারবো। মজিদ চাচা সহ আমরা বাড়ির ভেতরে ঢুকে গেলাম। হঠাৎ করে রাতুল আমাকে ইশারা দিয়ে দেখে বলল, পিছনে তাকিয়ে দেখতো লাদেন একটু। রাতুলের কথা মতো পিছনে তাকিয়ে দেখি একটা মাইকও দাঁড় করানো আছে। চাচা বলছে বাসার ভিতরে বিয়ে হবে, আবার আমাকে ওনাদের বাসায় থাকার কথা বলছে। আবার এখানে মাইকও কি জন্য, কিছুই তো বুঝতে পারছি না। ভেতরে গিয়ে দেখি ছোট্ট একটা সোফা হালকা করে সাজানো আছে। চাচা আমাকে ধরে ওখানে বসিয়ে দিল, আর রাতুল আমার পাশে একটা চেয়ারে বসলো। বসতে না বসতেই কাজেও দেখে চলে আসলো। চাচা এবার আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি প্রস্তাব আছো তো? বিয়ে কাজকর্ম তাহলে শুরু করি। রাতুল, তুমি কি বলো বাবা? শুরু করেন। আর আমার বন্ধু সবকিছু তৈরি করে এখানে আসছে। রিয়ার আম্মু, যাও রিয়াকে ভেতর থেকে নিয়ে আসো। চাচার কথা মতো চাচি রিয়াকে আমাদের সামনে নিয়ে আসলো। রিয়া আজকে লাল শাড়ি পরেছে, তবে ওর মুখ দেখা যাচ্ছে না, শাড়ি দিয়ে মুখটা ঢেকে রেখেছে। চাচা কাচিকে ইশারা করতে কাচি আমাদের বিয়ে পড়াতে লাগলো। কাজী যখন রিয়াকে কবুল বলতে বলল, তখন রিয়া নির্ভয়ে কবুল বলে দিল। আমি আর কি বলবো,
যেখানে রিয়ার মতো একটা সুন্দরী মেয়ে কবুল বলে দিল, সেখানে আমি কি আর না করব? আমিও কবুল বলে দিলাম। কিছুক্ষণের ভেতরে বিয়ের কাজকর্ম শেষ হয়ে গেল। কাজে চলে যেতেই চাচা রিয়াকে বলল, রিয়ামা, এখন তৈরি হয়ে নে, তোর জন্য বাহিরে গাড়ি দাঁড় করানো আছে। রিয়া এখন আবার কোথায় যাবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মোদির চাচা হাসি দিয়ে বলল, ওর বিয়ের জন্য এতদিন ওরে আটকে রাখা হয়েছিল, এখন ও যেখানে পড়াশোনা করবে সেখানেই চলে যাবে। মনে মনে বললাম, বিয়ে করেছি মাত্র আজকে, আর আজকে কিনা রিয়া চলে যাবে? মনকে মানাতে পারছি না। এবার আমি বললাম, মোদির চাচা আমাকে থামিয়ে বলল, এখন তুমি আমার মেয়ের জামাই, আমাকে বাবা বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাবা বলবো। বলছিলাম কি, কিছুক্ষণ পর কি রিয়া সত্যিই চলে যাবে? শ্বশুরমশাই বলল, বাবা, যেতে তো হবেই, মেডিকেল কলেজ থেকে কল আসছিল। বাবা কিছু যদি মনে না করেন, আমি কি রিয়ার সাথে আলাদা করে একটু কথা বলতে পারি? বাবা, ও তোমার বউ, আমাদের কাছ থেকে কি এই জন্য অনুমতি নিতে হবে? যাও, কথা বলো, তবে বেশি দেরি করো না, ওর আবার যেতে হবে। আমি রাতুলের দিকে তাকিয়ে বললাম, রাতুল তুই একটু বস, আমি রিয়ার সাথে একটু কথা বলি। আমি এবার সোফার উপর থেকে উঠে রিয়ার হাত ধরে বললাম, চলো ভেতরে। রিয়া আমার কথা মতো উঠে গেল। আমি তো আর রিয়ার রুম চিনি না। রিয়া আমাকে ওর রুমের ভিতরে নিয়ে গেল। রিয়া ওর রুমের পর্দা টেনে দিয়ে বলল, আপনি বিছানায় বসুন, আমি আসছি। আমি গিয়ে রিয়ার বিছানায় বসলাম। রিয়ার রুমটা অনেক পরিপাটি, কোনো জায়গায় কোনো ময়লা নেই। বলতে হবে না বউটা কার। রিয়া আমার সামনে এসে বলল, কি দেখেন? আমি রিয়াকে আমার পাশে বসিয়ে ওর মুখ থেকে কাপড় সরিয়ে বললাম, সত্যি আমার বউ অনেক সুন্দরী। আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? না, দেওয়া লাগবে না। আপনাকে চুমু দিতে কে বলেছে? এই, আপনি কি বোকা নাকি? নিজের বউকে কিস করবেন, এজন্য কি আবার অনুমতি নিতে হবে? রিয়া বলতে দেরি, আমি ওর কপালে চুমু দিতে দেরি করি নাই। রিয়া, তোমাকে কিছু বলা ছিল। বলেন। তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই। আমার বাবা মা আছে না, ওনাদের বাবা মা বলবেন। তুমি তো শ্বশুর শাশুড়ি পাবে না। আমি তো আপনাকে পাবো, আর আপনাকে পেরে বুঝি আমার আর কিছু লাগবে? বুঝলাম, তবে তাও তো। এখানে আবার তবে কি? আমি আপনাকে পেয়ে অনেক খুশি। আচ্ছা রিয়া, হঠাৎ করে কি ভালোবাসা তৈরি হয়ে যায়? হঠাৎ করে ভালোবাসা তৈরি হয়ে যায় কিনা তা বলতে পারবো না, তবে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতে চাই। আমার সবটা জুড়ে শুধু আপনি। তোমার মতো কোনো সুন্দরী মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল আমার, কিন্তু দেখো আমাকে সেটাও আমার পূরণ হয়ে গেল। আপনি জানেন তো, আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনি আমার সাথে কোনো প্রকার। আমি জানি তোমার বলতে হবে না, তবে তোমাকে আমার এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। মানুষ বলে অপেক্ষা করলে নাকি এর ফল ভালো হয়। আমিও আপনার জন্য অপেক্ষা করব। যখন ফিরে আসবেন তখন তো আমাকে ভালোবাসা দিবেন। এভাবে বলে কি আমাকে কষ্ট দিতে চান? আপনি যদি বলেন আমি কোথাও যাব না, আপনার সাথেই থেকে যাব। আপনি এখন আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। আপনি ছাড়া আমার আছে কে? তোমার কি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে রিয়া? ছোট থাকতে একটু একটু ইচ্ছে ছিল, আর যখন মেডিকেলে চান্স পেয়েছি তখন ইচ্ছেটা আরও বেড়ে গেল। তবে মেডিকেলে পড়বো না ভেবেছিলাম, বাবার এত টাকাও নাই নিজের স্বপ্ন পূরণ করব। কিন্তু বাবা আপনাকে। থাক, আর কিছু তোমাকে বলতে হবে না। আমি আমার বইয়ের জন্য এইটুকু করতেই পারবো অবশ্যই। তো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার সমস্ত খরচ আমি দেব। তবে আমার একটাই কথা, তোমার এই স্বামীকে কখনো ভুলে যেও না। এভাবে বলে আমার মনে কষ্ট দিতে চান? পরে কিন্তু আমি আর যাব না বলে দিলাম। আচ্ছা বউ, সরি, হয়েছে। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে দেখবেন না, আমি পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আপনার মায়ের এত তাড়াতাড়ি পরে আপনাকে ছাড়া আমার ভালো লাগবে না। রিয়ার হাতে একটা চুমু দিয়ে বললাম, সময় অনেক আছে, ধীরে ধীরে আমার মায়ে তোমাকে ফেলে দিব, চিন্তা করো না। আচ্ছা শোনেন, এই শাড়ি পরে আমি আর থাকতে পারছি না, খুব গরম লাগছে। আমি কি এটা চেঞ্জ করতে পারি? চেঞ্জ করে রেডি হয়ে যাও, বাইরে তো গাড়ি দাঁড়ানো আছে। রিয়া আচ্ছা বলে আমার সামনে কাপড় চেঞ্জ করতে শুরু করলো। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে বললাম, এই কি করছো? আমার সামনে কেন শাড়ি চেঞ্জ করছো? কেন? আপনার সামনে শাড়ি চেঞ্জ করে কি হবে? আপনি আমার হাজব্যান্ড, আপনার উপর আমার পুরোপুরি অধিকার আছে। আর এখানে আপনার সামনে কাপড় চেঞ্জ করে কি এমন হবে?
অনেক কিছু হবে, তুমি বুঝবে না, পরে একটা দুর্ঘটনা হয়ে যাবে, বুঝলা? আমি ওয়াশরুমে আছি, মুখে একটু পানি দিয়ে আসি, তুমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নাও। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। গ্রামের বাড়ি তো রিয়ার ওয়াশরুমটা মোটামুটি চলে বলেই হবে, তবে ওই আগেই বলছিলাম না, ও সব কিছু পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া বোরকা পরেছে। আমাকে দেখে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। না মানে মেডিকেলে পড়তে গেলে একটা ফোনের দরকার পড়ে। আমি কি বাবাকে এই বিষয়ে বলবো? দিব মাথায় একটা, এসব কথা বাবাকে কেন বলবে? আমি তোমার স্বামী, সেই হিসেবে সব কিছু আমি দিব, যা দরকার হয় আমাকে বলবে। আমি আমার হাতের ফোনটা রিয়ার হাতে দিয়ে বললাম, এটা তুমি রেখে দাও, আমি পরে একটা কিনে দেব। আরে না, এটা আপনি রাখেন, আমার একটা বাটন ফোন হলেই হবে। আরে রাখো তো, মেডিকেলে পড়তে গেলে এই ফোনের দরকার আছে, অনেক সময় অনলাইন থেকে পড়তে হয়, বুঝলে? রিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কিন্তু আপনি... আমি আজকে একটা ফোন কিনে তোমাকে কল দিব, ঠিক আছে? আমি কি আপনার উপর অনেক বেশি চাপ দিচ্ছি? রিয়ার গালে ছোট করে একটা থাপ্পড় দিয়ে বললাম, আরেকবার যদি এই কথা বলো তাহলে মারবো কিন্তু। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বলো? তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না কেন? রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমার ভাগ্য খুব ভালো, আপনার মতো একজন স্বামী পেয়ে। আমি ভাবতেও পারি নাই আপনি আমার স্বপ্নের এত জন্য এত কিছু করবেন। আমি যতদিন বেঁচে থাকবো শুধু আপনার হয়ে, দেখিয়ে আমি প্রতিষ্ঠিত হয়ে আপনার জন্য কি কি করি। আচ্ছা বাবা আচ্ছা বাবা, দেখা যাবে, এখন চলো। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আপনি বিছানার সামনে গিয়ে দাঁড়ান তো। রিয়ার কথা মতো আমি বিছানার সামনে দাঁড়ালাম। রিয়া বিছানার উপর দাঁড়িয়ে আমাকে লিপ কিস করে বলল, এখন হয়েছে, চলেন। আমি হাসি দিয়ে বললাম, পাগলি মেয়ে। একটু সামনে যেতে রিয়া আবার আমার হাত ধরে বলল, আরেকটা কথা, বলো। আপনি আজকে থেকে আমার রুমে থাকবেন। আপনার জন্য বাবা পাশের রুমটা ঠিক করেছে, কিন্তু আপনি সেখানে যাবেন না, এখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু নয়, আপনাকে যেটা করতে বলেছি সেটা করবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চলো। রিয়াকে নিয়ে ওর রুম থেকে বের হলাম। আমাদের দেখে বাবা বলল, সত্যি বাবা, আমার মেয়ের সাথে তোমাকে অনেক অনেক মানিয়েছে। দোয়া করি তোমরা অনেক অনেক সুখী হও। রিয়া আমার হাত ছেড়ে ওর বাবার হাত ধরে বলল, আমার সব কিছু আছে বাবা, আপনি আছেন, আম্মু আছে, সব আছে আমার। কিন্তু এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যার সাথে আমার কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে, ওর কেউ নেই বাবা, আমি ছাড়া ওর কেউ নেই। ওকে একটু দেখে রাখবেন, এই দায়িত্ব আমি আপনার উপর দিয়ে গেলাম। ওর কিছু হয়ে গেলে আমাকে পাবেন না কিন্তু। অল্প কিছু সময় আমি আমার স্বামীকে খুব ভালোবেসে ফেলেছি বাবা, প্লিজ ওকে একটু দেখে রাখবেন। এই কথাগুলো বলে রিয়া কান্না করে দিল। রিয়ার কথা শুনে আমার চোখের কোণে জল এসে গেল। আমি আমার জীবনের সত্যি পারফেক্ট একটা বউ পেয়েছি। যদি কোনোদিন ওর জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতে হয়, আমি সেটাও দিতে এক পা পিছু হব না। রিয়ার বাবা ওর চোখের পানি মুছে দিয়ে বলল, মারে, তোর এই নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, সব কিছু আমার উপর ছেড়ে দে। আর তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? মনে রাখিস, তুই পড়ালেখা করে শুধু একা প্রতিষ্ঠিত হবি না, তুই তোর স্বামীকে প্রতিষ্ঠিত করবি। নিজের ওপর বিশ্বাস রেখে পড়ালেখা করবি। হেরে যাব বলে কোনো শব্দ নেই, জানিস তো মা, চেষ্টা করলেই সব কিছু সম্ভব হয়। আচ্ছা চলেন বাবা, দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে রিয়াকে নিয়ে বাইরে চলে গেলাম। রিয়া গাড়িতে ওঠার আগে আমার দিকে তাকিয়ে বলল, মন প্রাণ সব কিছু রেখে যাচ্ছি আপনার কাছে, শুধু দেহটা নিয়ে যাচ্ছি। সাবধানে থাকবেন, আপনি ছাড়া আমার কেউ নেই। আর সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, এই 3 বেলায় আমাকে কল দেবেন, ঠিক আছে? ঠিক আছে। রিয়া আমার কাছে মুখ নিয়ে বলল, আপনাকে অনেক অনেক ভালোবাসি, খুব শীঘ্রই আপনার কাছে আসবো। অনেক অনেক লাভ ইউ। আমি পকেট থেকে রিয়ার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, ঠিক আছে, এখন যাও, পরে দেরি হয়ে যাবে, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? আর মন খারাপ হলেই আমাকে মিস কল দেবে। রিয়া হাসি মুখে বলল, তাহলে গেলাম এখন আমি। দেখতে দেখতে রিয়া চলে গেল। রিয়া যেতে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মাথায় কাউকে এতটা ভালোবাসা সম্ভব আমি আজকে বুঝলাম। সত্যি রিয়া ছাড়া আমার জীবনটাই অচল। রিয়ার বাবা আমার হাত ধরে বলল, তো বাবা, এখন ভিতরে চলো। সবাই মিলে ভেতরে যেতেই বাবা আমাকে বলল, আমার হয়তো তোমা আমার হয়তো তোমাকে আর কিছু বলতে হবে না, রিয়াই হয়তো তোমাকে সবকিছু বলে দিয়েছে। বাবা। আচ্ছা বাবা, আমি এখন একটু রুমে যাই,
রাতুল চল। রাতুলকে সাথে করে রিয়ার রুমে চলে গেলাম। বিছানার উপর ব্যাগটা রেখে রাতুলকে বললাম, বুঝলি রাতুল, অল্প দিয়ে রিয়াকে আমার এতটা ভালো লেগে যাবে বুঝিয়ে নাই। রাতুল আমার দিকে তাকিয়ে বলল, তোরে একটা কথা বলবো লাদেন, কিছু মনে করিস না আবার। আচ্ছা বল, সমস্যা নেই। আমার মনে হচ্ছে আমরা কোনো এক জায়গায় ভুল করছি। কেন জানি আমার কেমন কেমন লাগছে। তুই যে কি বলিস, আমি রিয়াকে কাছ থেকে দেখেছি। যদিও ওর বাবা ওকে আমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছে, কিন্তু আমি রিয়াকে বিয়ে করে ভুল করি নাই। রিয়া অনেক ভালো একটা মেয়ে। ভালো মন্দ তো আমিও বুঝি। একটা মানুষের সাথে তুই যদি 1 বছরও থাকিস, সে ভালো নাকি মন্দ তুই এটা বলতেও পারবি না। আমার কথা বিশ্বাস কর। আগে তুইও মত দিয়েছিলি, আর এখন কি বলিস? তবে এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বাদ দে এসব। এখন তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, তবে বুঝে শুনে চলবি। আর তোর হাতের ফোন কই? আমি মুচকি হাসি দিয়ে বললাম, ওইটা রিয়াকে দিয়েছি। আমি ছাড়া ওর কি আছে? আর বিয়ের পর আজকেও আমার কাছে কিছু একটা চেয়েছে, আমি না করবো কিভাবে বল? আর ফোনটা আমার খুব শখের ছিল জানিস। ভাইয়া আমাকে আমার জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল 50+ ওই ফোনের দাম, যা আমার 1 বছরের ইনকাম। রাতুল আমার দিকে তাকিয়ে বলল, তোরে কিছুই বলবো না আমি, বলার মতো ভাষা নেই। নে আমার বাটন ফোনটা রাখ। না তার আর দরকার নেই। রাতুল জোর করে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আরে এটা রাখ তুই, পরে সময় হলে নিয়ে নেব। আর তোরে একটা বুদ্ধি দেই। বল। এখন তুই কি করবি? কি আর করব, শ্বশুরের সাথে মাঠে কাজ করব, আর যদি পারি টুকটাক কাজ করব। এখন তুই তো জানিস আমার উপর কত খরচ পড়েছে। আমি তোরে কিছু টিউশনি মিলিয়ে দেবো না। আর তুই কোনো চাকরির সন্ধান নে। আমার মতো ছেলেকে কে বা চাকরি দেবে? যা আছে কপালে তাই হবে। তুই সকালে তোর শ্বশুরের সাথে মাঠে কাজ করবি, বিকেলে টিউশনি করাবি, আর রাত 11টার পর থেকে একটা বাসা পাহারা দিতে পারবি। মোটামুটি এই কাজে ভালো টাকা পাবি। বাসাটা কার? আমার এক চেনা জানা স্বজন আছে, ওরা সবাই বাইরের দেশে থাকে। বলে দে, পারবো। আমার এখন শুধু টাকাই দরকার। দোয়া করি জীবনে তুই ভালো কিছু করিস। তাহলে আজকে উঠি কেমন? এটা আমার নিজের বাসা না। যদি নিজের বাসা হতো তাহলে তোরে না খাইয়ে। আছে বেডা, তোরে আমি বলছি এসব কথা। তুই সুখে থাক, এটাই আমি চাই। এখন তাহলে আমি যাই কেমন? আচ্ছা ভালো থাকিস। রাতুল আর কিছু না বলে চলে গেল। কালকে রাত থেকে ঘুমাতে পারিনি, এজন্য বিছানায় শরীর লাগিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো শাশুড়ি আম্মু ডাকে। আমি ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা বলেন। বাবা, রাত তো অনেকটাই হয়ে গেল, খেতে হবে না? তোমার শ্বশুর তোমার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনিও যান, আমি আসি। শাশুড়ি আম্মা চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। মুখে হালকা একটু পানি দিয়ে রুম থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসতেই বাবা প্রশ্ন করলো, কি ব্যাপার জামাই, এত ঘুমানো লাগে? আসলে আসলে বাবা হয়েছে কি, আগামীকাল তো ট্রেনে আসি, সারা রাত ঘুমাতে পারিনি, এই জন্য একটু বেশি ঘুম ধরেছে। আচ্ছা বাবা, বুঝলাম। শাশুড়ি আম্মা খাবার বেড়ে দিতে লাগলো, আমি খেতে লাগলাম। আমি খেতে খেতে বাবাকে বললাম, বাবা একটা কথা বলবো। বলো বাবা, কি বলবে? আমি চিন্তা করছি এখন থেকে আমি আপনার সাথে মাঠে কাজ করব, আর বিকেলে কিছু টিউশনি করাবো, আর আবার রাতে একটা বাসা পাহারা দিব। দেখো বাবা, আমি এমনি তোমার উপর অনেক চাপ সৃষ্টি করেছি। এত কাজ তোমাকে করতে হবে না। তুমি যতটা পারো আমাকে সাহায্য করবে, এত পরিশ্রম করতে হবে না। আরে বাবা সমস্যা নেই, আপনাকে হালকা কিছু সাহায্য করলাম, আর এতে আপনার কষ্টটা অনেকটাই কমে যাবে। তোমার যেমন ইচ্ছা হয় বাবা। রিয়ার সাথে কথা বলেছিলে? না, এখনও ওকে কল দিই নাই, দেখি খেয়ে টেয়ে দিব। শ্বশুর সাথে এভাবে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসতেই ফোনটা বাজতে লাগলো। মনে মনে বললাম, এটা তো রাতুলের সিম, হয়তো ওর কোনো আত্মীয় স্বজন কল দিয়েছে। না, কালকে আমার একটা সিম তুলতে হবে। একবার কলটা ধরি নাই, কেটে গেল। কিন্তু একবার কেটে যেতেই আবার দ্বিতীয়বার কল দিয়েছে। মনে মনে বললাম, কি যে এক যন্ত্রণায় পড়েছি। না, ফোনটা রিসিভ করে দেখি কে কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশে মেইলি কণ্ঠে একটা মেয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, একবার কল দিলাম কেটে দিলেন, ধরলেন না কেন? তবে ভাই আর কি বলবো, মেয়েটার কণ্ঠ শুনে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। একটা মেয়ের কণ্ঠ কি এতটা সুন্দর হতে পারে? আহা, কি মধুর সুরে কথা বলে। এই মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমি কণ্ঠের মায়ে পড়ে যাব। এই মেয়ের সাথে এত বেশি কথা বলাই যাবে না। আমার আবার বউ আছে, তবে এই মেয়েকে কোনোভাবে তো আবার রাতুলের গার্লফ্রেন্ড না।
মেয়েটা আমাকে আবার প্রশ্ন করলো, কি হলো, কথা বলেন না কেন? আসলে এটা তো রাতুলের নাম্বার, ওর ফোনটা আমার কাছে। আমি কি ওরে কল করে আপনার কথা বলবো? আমি বলছি আপনাকে, আপনি রাতুলকে আমার কথা বলেন। আমি তো আপনার কাছে কল দিয়েছি। দেখেন ম্যাডাম, আপনার হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। আমি রাতুলের বন্ধু। আমি লাদেনের কাছে কল দিয়েছি। আর আপনাকে আমি পছন্দ করি, জানেন না? আমাকে না জানিয়ে বিয়ে করতে পারেন আপনি? দেখেন ম্যাডাম, আপনার কথা শোনার মতো আমার সময় নেই। ফোন রাখলাম, ভালো থাকবেন। আমার প্রিয় জামাই, শোনেন শোনেন, আমি রিয়া, আপনার বউ। রিয়া, তুমি আমাকে আগে বলবা না? আর তুমি আমাকে নিয়ে মজা করছো? মজা করলাম কোথায়? আমি তো আমার স্বামীকে পরীক্ষা করছিলাম যে সে কারোর সাথে প্রেম করে কিনা। তো তোমার কি মনে হলো? আমার এখন মনে হয়েছে যে আমি যদি আমার স্বামীর কাছে সারা জীবনও না থাকি, তাহলেও সে কারো প্রেমে পড়বে না। আমার লক্ষ্মী জামাই। আচ্ছা, আর পাম দিতে হবে না। আমি তোমাকে পাম দিচ্ছি না। আমি কি আমার স্বামীকে ভালোবেসে একটুকুও বলতে পারবো না? আচ্ছা বেবি, সরি, হয়েছে। এখন বলো, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? পেয়েছি কোনো একভাবে। আপনি বলেন কিভাবে পেয়েছি? এটা তো রাতুলের ফোন নাম্বার। আর তুমি কিভাবে জানো রাতুলের ফোন আমার কাছে? আরে, রাতুল ভাইয়া আমাকে কল দিয়েছিল, আর ভাইয়া আমাকে আপনার ফোন নাম্বার দিয়েছে। ভাইয়া বলল আপনি নাকি এতক্ষণ ঘুমিয়েছিলেন, এজন্য কল দেয় নাই। আর বলো না, রাতে জার্নি করে আসি না, এজন্য ঘুম পেয়েছিল। বাদ দাও, খাবার খাইছো? না, খাই নাই। এখন কে খাবো? আপনি খেয়েছেন? কিছুক্ষণ আগেই খাইলাম। টিয়া, একটা কথা বলবো? হুম, গো বলেন। আজকে আমাদের বাসর রাত, অথচ তুমি কাছে নেই। এতে কি আর দুঃখ হতে পারে বলো? আপনি বললে আমি উড়ে উড়ে চলে আসবো। আসবো কি বলেন, শুধু একবার। না না না, থাক, আর আসতে হবে না। মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, আমি এটাই চাই। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? তুমি আমার একমাত্র বউ, তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য করব? রিয়ার সাথে প্রায় 1 ঘন্টার মতো কথা বললাম। ফোন রেখে আবার ঘুমিয়ে গেলাম। সকালে একটু আগে উঠলাম, ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে বের হলাম। অনেকদিন হলো এলাকাটা দেখা হয় না। গ্রাম প্রায় অনেকটা সময় বাইরে কাটিয়ে বাসায় ফিরে গেলাম। শাশুড়ি আম্মা আমাকে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার জামাই, বাবা কোথায় থেকে আসলা? এই তো আম্মা, এলাকাটা ঘুরে দেখে আসছি, আর একটু হেঁটেও আসলাম। ও আচ্ছা, ভালোই হয়েছে। তুমি টেবিলে বসো, আমি নাস্তা দিচ্ছি। বাবার সাথে নাস্তা করে রুমে চলে গেলাম। শ্বশুর আব্বা বলল আজকে আর তার সাথে মাঠে গিয়ে কাজ করতে হবে না। ভালোই হয়েছে, দেখে কয়েকটা টিউশনি মিলাতে পারে কিনা। বেলা অনেকটাই হয়ে গেল। রাতুল হয়তো এখন ওর বাবার সাথে দোকানে আছে। দেখি তো একটা কল দিয়ে ও কোথায়। রাতুলকে কল দেওয়ার পরে ও রিসিভ করে বলল, হ্যাঁ লাদেন, বল তোর কি খবর? খবর পরে নিস বেটা, তুই এখন কোথায়? এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। নবাবের পোলা না তুই? স্কুলের মাঠে আয় তো। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। অনেকটা জায়গায় যাওয়ার পর হঠাৎ করে কয়েকটা ছেলে ডাকছিল। এই ছেলে এদিকে আসতো। আমি হেঁটে হেঁটে ছেলেগুলোর কাছে গেলাম। ছেলেগুলোর কাছে যেতেই একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? মেয়েটাকে দেখে আমার বয়সই লাগছে, তবে বলতে পারছি না এই মেয়েকে। আর এই মেয়েটাকে ঘিরে সব ছেলেরা দাঁড়িয়ে আছে কেন? কেন জানি মনে হচ্ছে এই সবগুলাই ছেলে এই মেয়ের বডিগার্ড। মেয়েটা এবার চোখ থেকে চশমা করে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, তোমার নাম বলতে বলেছি। মনে মনে বললাম ইনি হয়তো বড় কেউ হবেন। এজন্য আমি বললাম, জি ম্যাডাম, আমার নাম লাদেন ইসলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, নাম তো ভালোই সুন্দর। আমি কি চিনিস তো? আমি মাথা ঝেঁকিয়ে বললাম, না, চিনি না। এবার একটা ছেলে আমাকে বলল, ইনি হলেন মিতু ম্যাডাম, আমাদের এলাকার ভবিষ্যৎ এমপি। আর সামনে যে নির্বাচন হবে, ভোটটা কিন্তু কোথায় দিতে হবে জানো তো? আমি আবার মাথা ঝেঁকিয়ে বললাম, জি জানি। মিতু ম্যাডাম ছেলেটাকে ধমক দিয়ে বলল, এভাবে ভয় দেখালেই কেউ আমাদের পছন্দ করবে? এই এলাকায় তোমাদের মিতু ম্যাডামকে সবাই কত সম্মান করে জানিস না? তোরা কি চাস সেটাও? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি মেয়ে হিসেবে এতটাও খারাপ না। তুই হয়তো এই এলাকায় নতুন, এই জন্য আমাকে চিনিস না। আর আমি এই গ্রামের মেয়ে হয়ে কি তোদের পরিবারের ভোটগুলো পেতে পারি না? এবার আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমার পরিবারের সব ভোট পাবেন। কিন্তু একটা জিনিস, হঠাৎ করে ছেলেটা এসে বলল। মিতু ম্যাডাম বাইকে উঠে
সবাইকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে সবাই চলে গেল। আমি হেঁটে হেঁটে স্কুলের মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি রাতুল বসে বসে মুড়ি খাচ্ছে। আমাকে দেখে বলল, কিরে, তোর এখানে আসতে এত দেরি হলো যে? এই তো মিটুনাকে, উনি পথ আটকেছিলেন। ও মিতু আপু, তা কি বলছে তোরে? সামনে নির্বাচনে নাকি তাকে আমাদের ভোট দিতে হবে। কি বলে গেল কিছু বুঝলাম না। এবার এই মিতু আপু নাকি এমপি নির্বাচন করবে, তবে পাশ করতে পারবে না এটা শিওর। তবে ওর বাবার টাকা আছে প্রচুর, জানিস তো, টাকা থাকলেই সব কিছু সম্ভব। এত অল্প বয়সে এইসব করতে পারবে? উনি আমাদের থেকে 1 বছরের সিনিয়র, জানিস তো। স্বামী নাই? আগে এমপি নির্বাচন করবে, পরে যদি বিয়ে করতে ইচ্ছে করে তাহলে নাকি বিয়ে করবে। আচ্ছা, তুই এত কিছু জেনে কি করবি বলতো? আমি আর জেনে কি করব, বাদ দে। এটাই ভালো। তবে উনি খুব ভালো মানুষ, ওনাকে খুব সাহায্য করছে। আমি যদি সম্ভব হতো তাহলে আমিও সাহায্য করতাম। এখন বল, রিয়ার কি খবর? ওই রাতে ওর সাথে কথা হয়েছিল। তুই নাকি ওকে আমার ফোন নম্বর দিয়েছিলি। আর লাদেন তোর সাথে কিছু কথা আছে। কথা পরে বলিস, এখন চল হাঁটি। কোন বাসায় রাতে পাহারা দিতে হবে চল দেখে আসি। আচ্ছা চল। যেতে যেতে রাতুল বলল, লাদেন, আমি কারো প্রেমে পড়ে গেছি। ও ভালো কথা তো। মেয়েটাকে প্রপোজ করলি কি? আরে আগে শুন তো কি বলি। বল। মেয়েটার স্বামী আছে, মানে ও বিবাহিত। ছি ছি ছি, তোর নজর একটা বিবাহিতা মেয়ের উপরই গেল। আবার ওর একটা বাচ্চাও আছে। আমি এবার দাঁড়িয়ে রাতুলের দিকে তাকিয়ে বললাম, মেয়েটা বিবাহিত মানা যায়, কিন্তু মেয়ের একটা বাচ্চা আছে, এটা কি বললি? বাচ্চা আছে তো কি হয়েছে, বাচ্চা ওর স্বামীর কাছে রেখে আসবে। বিশ্বাস কর বন্ধু, ওকে দেখে আমার ভিতরে যে তখন কি চলছিল বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট করে ওর ফোন নম্বর নিয়ে এসেছি। একজনের সংসার ভাঙা কি ভালো কাজ রাতুল? ভালো কি খারাপ তা আমি জানি না, আমার মেয়েকে পছন্দ হয়েছে, আর ওকে আমি পটিয়ে বিয়ে করব এটা শিওর। তো যা ইচ্ছে হয় তুই তাই কর, আমি কিছু বলবো না। তোরে বলছিলাম একটু বুদ্ধি দিতে, আর তুই বেটা উল্টা রেগে যাস। তো রেগে যাব না? অন্য সংসার ভেঙে তোর কি কোনো লাভ আছে বল? লাভ লস আমি বুঝি না, আমার তো এই মেয়েটাকেই লাগবেই। দোয়া কর যেন ওকে শুধু পটাতে পারি। আজকে বিকালে শহরে যাব শুধু ওই মেয়ের সাথে কথা বলার জন্য। দেখি মেয়ের সামনে গিয়ে ও কি বলে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। আমি আর রাতুলকে কিছু বললাম না, মনে মনে শুধু বললাম, অন্য সংসার ভেঙে কেউ নিজে সুখী হতে পারে না। যাক, সেসব কথা বাদ দি। রাতুল আমাকে নিরিবিলি একটা বাসার সামনে নিয়ে গেল। বাসাটা বাইরে থেকে এতটা সুন্দর লাগছে না। রাতুল বাসাটা দেখিয়ে বলল, আজকে রাত থেকে এসে এখানে থাকবি, আর তুই রাতে এখানে আসলেই সব বুঝতে পারবি। আমাকে কিছু বলতে হবে না। এখন চল সামনে যাই। রাতুলের সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। বিকেলে গোসল করে রুম বসতেই কয়েকজন ছাত্রছাত্রী চলে আসলো। রাতুল এদেরকে বলেছে আমার কাছে আসার জন্য। বলেছি না বন্ধু, না বলছি না বন্ধু আমার যেমন তেমন, ওর মনটা খুব কিন্তু ভালো। ও আমার জন্য যা করে, আমি যদি ওরে টাকাও দিই তাহলেও তা কম হয়ে যাবে। টিউশনি শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে রিয়াকে কল দিতে রাখলাম, কিন্তু ওর ফোন ব্যস্ত বলছে। ফোনটা কেটে দিতেই রিয়ার সাথে সাথে আমাকে কল দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি করো রিয়া? এই তো বাবু বসে আছি, তুমি কি করো? এইমাত্র টিউশনি শেষ করলাম। তোমাকে বলছি না এত কষ্ট করতে হবে না, আর তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। আমি আমার ফোনে সিম খুলে রাখবো। তুমি তো জানো মেডিকেলের পড়াশোনা করতে গেলে কতটা চাপ লাগে। এই জন্য সিম খুলে ফেলবো, যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারি। কিন্তু তোমার সাথে কথা না বলে তো থাকতে পারবো না। আরে সমস্যা কি? কোনো সমস্যা নেই। যখন আমার কথা তোমার বেশি বেশি মনে পড়বে তখন কল দেবে। আর আমি তো তোমার হয়ে আছি, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আমি তো এটাই চাই, বুঝলে? ধন্যবাদ বেবি বোঝার জন্য। তুমি আমার বেস্ট জামাই। কোনো কিছু বলার আগেই বুঝে যাও। লাভ ইউ বেবি। লাভ ইউ টু বেবি। রিয়ার সাথে কথা শেষ করে খেতে চলে গেলাম। খাবার শেষ করে রেডি হয়ে গেলাম। আজকে রাত থেকেই নাকি আমার ডিউটি শুরু। বাসা থেকে বের হওয়ার আগে শাশুড়ি আমাকে ডাক দিয়ে, বাবা এখানে আসো। আমি শাশুড়ি আম্মার কাছে গিয়ে বললাম, জি আম্মা বলেন। শাশুড়ি আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, একজন মা কখনো তার ছেলের সাথে বেইমানি করতে পারে না। আমি যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিও বাবা, আর ভবিষ্যতে যদিও কোনো অপরাধ করে ফেলি মাফ করে দিবে বাবা। কি হয়েছে বলেন তো আম্মা, আপনি এমন করছেন কেন? আর সন্তানের কাছে কেউ কি কখনো মাপ চায় বলেন?
তুমি সত্যি খুব ভালো ছেলে বাবা। এখন কোথায় যাবে তুমি? কোথায় আবার আম্মা? আমি আমার ডিউটি পালন করতে যাব। আচ্ছা আম্মা, দেরি হয়ে যাচ্ছে, চলে যাই। বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে থেকে পালিয়ে যাও। এই কথাটা বলতেই বাবা এসে বলল, কি ব্যাপার জামাই বাবা, তোমার মা কি বলে তোমাকে? আমি বাবাকে দেখে বললাম, কি আর বলবে বাবা, বলে এই বয়সে নাকি আপনি ইয়াং শাশুড়ি আমার কাছে। শ্বশুর আব্বা আমার কথা শুনে হাসি দিয়ে বলল, হয়েছে, তোমাদের আর আমাকে নিয়ে মজা করতে হবে না। তা এখন আবার কোথায় যাবে জামাই? কোথায় আবার? ওই রাতে বলেছিলাম না একটা বাসা পাহারা দিতে হবে, ওখানেই চাই। বাদ দাও বাবা, এত কষ্ট হবে না। আশা করি তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ এতেই রিয়ার হয়ে যাবে। না বাবা, তারপরেও আমার এই কাজ করতে হবে। আপনি তো জানেন মেডিকেলে পড়তে গেলে কতটা খরচ পড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাবা। আমি আর কিছু বললাম না, চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে সেই বাসার কাছে চলে গেলাম। বাসার বাইরে গেট খোলাই আছে, আর এখানে একটা চেয়ার আছে। মনে মনে বললাম, এখন আবার এখানে আমি কার সাথে কথা বলবো? তার চেয়ে ভালো আমি আমার মতো এখানে বসে থাকি, যেই কাজে আসছি সেটাই করি। তাছাড়া রাতুল হয়তো সব কিছু বলেই দিয়েছে আমার বিষয়ে। গেটের কাছে চেয়ারে বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। হঠাৎ করে বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আমি গাড়ির হর্নের আওয়াজ শুনে গেটটা খুলে দিলাম, আর বাহির থেকে একটা মাইক্রো এসে ভিতরে ঢুকে গেল। হঠাৎ আমার রাতুলের কথা মনে পড়ে গেল। রাতুল বলেছিল ওই বাসায় কেউ নাকি থাকে না, তাহলে এখানে গাড়ি কোথা থেকে এলো? তাড়াতাড়ি দৌড় দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আর গাড়ি থেকে একটা মেয়ে নামলো। তবে মেয়েটাকে চিনতে পারছি না। আমাকে দরজার সামনে দাঁড়াতে দেখে মেয়েটা প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি এবার একটু রাগী সুরে বললাম, আমি এখানে দাঁড়িয়ে আছি মানে এই বাসার দেখাশোনা আজ থেকে আমি করব। আর আমি জানি এই বাসায় কেউ থাকে না। আপনি বরং এখন এখান থেকে যেতে পারেন। আমার কথা শুনে গাড়ি থেকে গাড়ির ড্রাইভার নেমে বলল, ম্যাডাম, এখানে কি কোনো সমস্যা হয়েছে? আমি কি আসবো? না, তোমার এখানে আসতে হবে না, তুমি বরং গাড়ি সাইড করে রেখে আসো। এই কথা শুনে গাড়ির ড্রাইভার চলে গেল। এবার আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনি কে? আমি আপনাকে চিনি না, আর আমার তথ্য মতে এখানে থাকেও না কেউ। এই জন্য আপনাকে আমি বাসার ভিতরে যেতে দেবো না। মেয়েটা এবার মুখ থেকে মাস্ক করে বলল, এখন তো ভিতরে যেতে হবে, আর এটা আমাদের বাসায়। তোমাকে রাতুল আমার বিষয়ে কিছু বলে নাই, কারণ আমি ওকে বারণ করেছি। এখন তো ভিতরে যেতে হবে নাকি? আমি দরজার সামনে থেকে সরে গিয়ে বললাম, সরি মিতু ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারি নাই। মিতু ম্যাডাম দরজা দিয়ে ভিতরে ঢুকে বলল, আসো, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মিতু ম্যাডামের পেছনে পেছনে আমিও ভিতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক পুরুষ আর হয়তো ওনার স্ত্রী বসে আছেন। মিতু ম্যাডাম আমাকে দেখিয়ে বলল, মামা, এটাই সেই ছেলে। রাতুলকে মিথ্যে কথা বলে আমি ওকে পরীক্ষা করিয়েছিলাম, আর ও দেখো ওর দায়িত্ব পালন করেছে। মধ্যবয়স্ক লোকটা একটা হাসি দিল। আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি রাতুলকে বলেছি আমার বিষয়ে যেন তোমাকে কিচ্ছু না বলে। আমার বাবা মা বাইরে থাকে, এটা ঠিক, তবে আমি আমার মামা আর মামির সাথে এখানে থাকি। ম্যাডাম একটা কথা বলি, আমি এখানে 1 মাস থাকি, পরে দেখেন যদি আমার চরিত্র খারাপ হয় তাহলে বলবেন, আমি নিজেই চলে যাব। আরে তেমন কিছু না, তুমি যাও, তোমার কাজ করো। ঠিক আছে ম্যাডাম, আমি গেলাম। আমি এসে আবার আমার জায়গায় বসে গেলাম। বড়লোকদের এই একটা সমস্যা, তারা শুধু পরীক্ষা নিতেই পছন্দ করে। তোমরা এটা করবে না, ওটা করবে না, টাকা থাকলে মনে হয় ওরা মানুষ কিনে নিতে চায়। আর এটা যে মিতু ম্যাডামের বাসা হবে আগে জানা ছিল না। থুর, রাতুল আমাকে কি মিথ্যে কথাই না বলল। আরে যা, আমি একা একা ভকভক করছি কেন? চুপচাপ চেয়ারে বসে আনমনে ফোনে গান শুনছি। আমি আবার হিন্দি গানগুলো একটু বেশি শুনি। অনেকক্ষণ হলো বসে আছি। প্রথম প্রথম তো তেমন একটা ভালো লাগছে না। হঠাৎ দেখি বাসার সামনে সুইমিং পুলের কাছে আলো জ্বললো, আর মিতু ম্যাডামকে সেখানে একটা টেবিলে বসে দেখে একটু বোকাই হয়ে গেলাম। এখন বাজে রাত 12টার মতো, এখনও উনি ঘুমায় নাই। দূর থেকে দেখা যাচ্ছে মিতু ম্যাডাম বোতল থেকে কী জানি খাচ্ছে, তবে যতটুকু অনুমান করলাম উনি হয়তো নেশা জাতীয় কিছু খাচ্ছে। হঠাৎ করে মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বলল, এই ছেলে, এদিকে আসো তো। মনে মনে বললাম, এই যা শালা, আজকে আমি শেষ। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। আমার আবার বউ আছে, এখনো বাসরাতেই করতে পারিনি। থুর, কিসব উল্টাপাল্টা চিন্তা করছি আমি। মিতু ম্যাডাম আমাকে আবার ডাক দিয়ে বলল, এই ছেলে, তোকে এখানে আসতে বলেছি না? আমি আর কিছু চিন্তা না করে চেয়ার থেকে উঠে মিতু ম্যাডামের কাছে চলে গেলাম। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল,
আমার সামনে বস। আর আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা তেমন নেশা জাতীয় কিছু না, তবে হালকা একটু আছে। ওইটা কিছু হবে না। ম্যাডাম, আমি এই বাড়ির দারোয়ান। আপনার সামনে বসার মতো যোগ্যতা আমার নেই। এত কথা বলিস কেন বলতো? আমি তোরে এখানে বসতে বলেছি, বসে থাক। জি ম্যাডাম। হঠাৎ করে মিতু ম্যাডাম বলল, তোর নাম কি যেন বলেছিলি? জি ম্যাডাম, লাদেন। লাদেন, তোরা কিছু বলিস শোন। আবার তোর কোনো কাজ নেই তো? এখানে আপনাদের বাসা পাহারা দেওয়া ছাড়া বা আমার কি কাজ আছে আপনি বলেন শুনি। আমার এখানে একা একা ভালো লাগছিল না বলে তোরে ডাক দিলাম। ম্যাডাম, আপনার জন্য ভিতর থেকে কিছু বানিয়ে আনবো? আনতে হবে না, বসে থাকি এখানে। জানিস লাদেন, আমি কতটা কষ্ট নিয়ে এত দূর পর্যন্ত এসেছি। আর আজকে আমার গ্রামের লোকেরা আমাকে নিয়ে মজা করে। এই কথাগুলো বলেই মিতু ম্যাডাম কান্না করতে শুরু করলেন। আমি তেমন কিছু বুঝতে না পেরে শুধু বললাম, ম্যাডাম কান্না করবেন না প্লিজ, আপনি বলেন আপনার কি হয়েছে। মিতু ম্যাডাম চোখের পানি মুছে বলল, আমি সাধারণত এইসব খাই না, তবে যখন একটু খারাপ লাগে তখন এসব খাই। তুই এটা জানিস, আমার সব বান্ধবী আমাকে ছেড়ে দিয়েছে। কি বলেন, কেন ম্যাডাম? কারণ আমি নির্বাচন করব বলে। অনেকেই অনেক কথাই বলে, তবে আজকে আমার গ্রামের কিছু মানুষকে বলতে শুনেছি আমার কাছ থেকে টাকা নিয়ে অন্য কাউকে ভোট দেবে, আর আমি নাকি এখানকার এমপি হতে পারবো না। এগুলো শুনলে ভালো লাগে বল? আমার জীবনে একটাই ইচ্ছে, এমপি হওয়া। তবে সত্যি কথা বলতে আমি জয়ও হতে পারবো না। ম্যাডাম, আমি কিছু বলবো কি এই বিষয়ে? বল। ম্যাডাম, আপনাকে যদিও অনেকেই সম্মান করে, কিন্তু যখন আপনি না থাকেন তখন আপনাকে নিয়ে অনেকেই মন্তব্য করে। তাই আমি বলি কি, বল। বাহির থেকে আঙ্কেলকে নিয়ে আসলেন। আপনার যখন এতই ইচ্ছা তাহলে সবাইকে দেখিয়ে দেন। আপনাকে যদিও কম লোক চেনে, কিন্তু আপনার বাবাকে সবাই হয়তো চেনে। আপনার বাবার জায়গায় যদি আঙ্কেলকে আপনার কথাগুলো বলে তাহলে সবাই একটু হলেও মানবে। আপনি একজন মেয়ে মানুষ, আপনার পক্ষে এত কিছু করা কি সম্ভব? আর যদি আপনার বাবা এই বিষয়ে আপনাকে সাহায্য করে তাহলে কেমন হবে? মিতু ম্যাডাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তোর মাথায় বুদ্ধি আছে তো? আমি তো এসব কথা আগে চিন্তা করে দেখিনি। বাবাকে যদি বলি তিনি চলে আসবেন, আর আমার জন্য বাবা সব কিছুই করতে পারে। তোর কথাগুলোই ঠিক রে। আমি তোরে তুই বলছি অনেকক্ষণ থেকে, এই জন্য আবার। ম্যাডাম, আমরা গরিব মানুষ, তুই বললেই কি আর আপনি বললেই কি? বোতলটা হাতে নিয়ে খুলে টেবিলে রাখতো, তবে তোর বুদ্ধি আছে বলতে হবে। আমি টেবিলের উপর থেকে বোতলটা হাতে নিয়ে বোতলের মুখটা খুলে যেই টেবিলে রাখবো তখন বোতলটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। আর বোতলটা নিচে পড়ে যাওয়াতে ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি এবার দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম। আমার হাত থেকে পড়ে আমাকে আর কিছু বলতে না দিয়ে মিতু ম্যাডাম আমার সামনে এসে চোখ লাল করে ঠাস ঠাস করে দুটা চর বসিয়ে দিয়ে বলল, এই ফকির বাচ্চা, তুই জানিস এটার দাম কত? তোরে 1000 বার বিক্রি করলেও এটার দাম হবে না। আর তোর সাহস কিভাবে হয় যে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। আমি এবার হেঁটে হেঁটে গেটের সামনে চলে গেলাম। মিতু ম্যাডামকে আমি কতটা ভালো মনে করতাম, আর একটা বোতল ভেঙে যাওয়াতে তিনি যে আমাকে থাপ্পড় দিবেন এটা আমার অনুমানের বাহিরে। যাক, এসব চিন্তা করে আমার লাভ কি? ওনারা বড়লোক মানুষ, স্বাভাবিক বলতেই পারে। গেটের সামনে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল বলতেই পারে নাই। হঠাৎ করে মনে হলো যেন কেউ আমার চুলের মুঠি ধরে টানছে। আমি চোখ খুলে দেখি মিতু ম্যাডাম আমার সামনে। মিতু ম্যাডামকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, ম্যাডাম আমি আসলেই সরি। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এখন তোর ডিউটি শেষ, তুই তোর বাসায় যেতে পারিস। আর রাতে যে। ম্যাডাম আমি তো রাতের ওই ঘটনার জন্য আপনার কাছে মাপ চেয়েছি। এরপরে যদি মাপ না করেন ওই বোতলের যত দাম পড়ে আমি ওইটা আপনাকে কিনে দিব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সকাল সকাল শ্বশুরের সাথে মাঠে কাজ করতে চলে গেলাম। কিছুক্ষণ কাজ করার পর দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া কল দিয়েছে। বাবার থেকে একটু আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, রিয়া বলো তুমি কেমন আছো? ওপাশ থেকে রিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি ভালো নেই, তোমাকে দেখতে আমার খুব মন চাচ্ছে। প্লিজ আমার সাথে দেখা করো না তুমি। কি হয়েছে রিয়া তোমার? আর আমি তোমার স্বামী, আমি তো সবসময় তোমার হয়ে আছি। না, আমি এত কিছু জানি না। তুমি আজকে আমার সাথে দেখা করবে এটাই জানি। আচ্ছা বাবা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? রিয়া আমাকে একটা ঠিকানা দিল। আমি আচ্ছা বলে কলটা কেটে দিলাম। বাবাকে 2-5 বসিয়ে বাসায় চলে এলাম। বাসায় গিয়ে রেডি হয়ে রিয়ার বলা ঠিকানা যেতে রাখলাম। আর 1 ঘন্টার মতো জার্নি করার পর সেই জায়গায় চলে গেলাম। ওই তো রিয়া বসে আছে মনে হচ্ছে। রিয়া দূর থেকে আমাকে দেখে একটা হাসি দিল। মনে মনে বললাম রিয়া হয়তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে।
কিন্তু না, রিয়া চুপচাপ এই জায়গায় বসে আছে। আমি গিয়ে রিয়ার পাশে বসতেই রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল, আপনি কেমন আছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আগে কেমন ছিলাম এটা জানি না, তবে তোমাকে দেখার পর আমার কতটা ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না। রিয়া আমার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলল, চলেন সামনে যাই। আগে বলো তোমার কি হয়েছে আর কি জন্য আমাকে এখানে রেখেছো? আরে এত অস্থির হবে না তো, আপনাকে দেখার জন্য আমি এখানে রেখেছি। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু বলতে বলি, আপনি কি আমার জন্য তাই করতে পারবেন? তোমার জন্য তো আমি সব কিছু করতে পারবো মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিয়ে বলল। এই জন্য তো আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। রিয়া একটা কিসের কাগজ বের করে বলল, এখানে একটা সাইন লাগবে আমার। আপনি যে আমার স্বামী, এখানে একটা সাইন করে তা প্রমাণ হবে। আর আমি এই কাগজ দেখিয়ে সবাইকে বলতে পারবো আমি একজন বিবাহিত মেয়ে। রিয়ার কথা শুনে আমি হাসি দিয়ে কলমটা নিয়ে সাইন করে বললাম, পাগড়ি মেয়ে। আচ্ছা, আমি একটু এটা পড়বো? রিয়া কাগজটা ওর হাতে নিয়ে বলল, জি না বেবি, এটা আমার একান্ত বিষয়, আপনি বুঝবেন না। মাঝে মাঝে যে তুমি কি করো আমি এটাই বুঝি না, তবে আর কিছু জানি না। আর না জানি তুমি তো আমাকে ছেড়ে যাবে না বলো? বেবি এসব কথা বলতে নেই, আমি তো তোমারই আছি আর সারা জীবন তোমার হয়ে থাকবো। লাভ ইউ জামাই। অনেক অনেক লাভ ইউ টু। আচ্ছা, আপনি এখন চলে যান, পরে কিন্তু অনেক রাত হয়ে যাবে। মাত্র আসলাম, এখনই চলে যাব? আমি কি আর আমার বউয়ের সাথে একটু প্রেমও করতে পারবো না? এত প্রেম করলে অসুখ হবে বুঝলেন। এখন বাসায় যান, আর আমার জন্য কিন্তু একদম চিন্তা করতে হবে না। তোমার পড়াশোনা কেমন চলছে রিয়া? অনেক অনেক ভালো, এটা কি আবার বলতে হয়? মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? হঠাৎ দেখি রিয়া ফোনটা বাজতে লাগলো, কিন্তু রিয়া কল না ধরে ফোনটা কেটে দিল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার রিয়া, কল কেটে দিলা যে? আরে আম্মু কল দিয়েছিল, কিন্তু এখন তো আমি আপনার সাথে, আর এই জন্য কল কেটে দিয়েছি। কেন কথা বলতা? আরে পরে বলবো, এখন তো আমি আপনাকে সময় দেব। দেখছি তো কেমন সময় দাও। তোমার পাশে একটু এসে বসতেও পারলাম না, আর বলো চলে যেতে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছেন বুঝি আপনি অনেক? হুম আমি অনেক অনেক রাগ করছি, তুমি আমাকে একটু ভালোবাসো না। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল, আপনি একটু বসেন, এখানে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এই কথা বলে রিয়া কোথায় জানে চলে গেল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আমার পাগল জামাই, আপনি এখন বাসায় চলে যান। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে আপনি আবারও পাগলামি শুরু করবেন, এই জন্য আপনাকে রেখে একাই চলে গেলাম। তবে আপনাকে এভাবে একা রেখে যেতে মন চেয়েছিল না, কিন্তু কি করব বলেন, আমি এখানে থাকলে আপনি পাগলামো শুরু করবেন, এই জন্য আপনাকে রেখে চলে যেতে হলো। তবে অনেক 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 ভালোবাসি আপনাকে, আপনাকে শুধু একবার দেখার জন্য এখানে আসছিলাম। লাভ ইউ আমার প্রিয় জামাই। আমার উপর কিন্তু আবার রাগ করবেন না, ঠিক আছে? এখন বাসায় যান। রিয়া মেসেজটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। রিয়া আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলো? ওর কথা শুনে আমি এই পর্যন্ত আসি, আর ও এভাবে আমাকে একা রেখে চলে গেল, এটা মানতেই পারি নাই। যাক, মনের দুঃখ মনের ভিতরে চেপে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি এখানে রিয়ার সাথে দেখা করতে এসে যতটা না খুশি হয়েছিলাম, তার চেয়ে আরো বেশি খারাপ লাগছে ও আমাকে একা রেখে চলে গেছে এজন্য। এটা আমি মানতে পারছি না। বাসা থেকে কিছু দূরে এসে নেমে হাঁটতে লাগলাম। হঠাৎ করে রাস্তার একপাশে একটা মেয়ে আর একটা ছেলেকে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে দেখলাম। আমি রাস্তা পার হতে গিয়ে হালকা করে মেয়েটা শরীরে আমার শরীরে একটু টাচ দিয়ে গেল। অমনি মেয়েটা আমার দিকে ফিরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় বসিয়ে দিল। মেয়েটা চিৎকার দিয়ে বলল, তোর এত সাহস হলো কিভাবে আমার শরীরে হাত দেয়া? আজকে তোরে তো আমি। আরে আপু রাখতো, এত রেগে যাস কেন? আর আমি দেখছি ছেলেটা ইচ্ছে করে তোর শরীরের উপর পড়ে নাই, বাদ দে না প্লিজ। হঠাৎ করে কোথা থেকে মৃত্যুর সাথে থাকা ছেলেগুলো এসে বলল, এই ছেলেটা আমার গায়ে হাত দিতে চেয়েছে, ওর কত বড় সাহস! ও জানে না আমার বাবা এই থানার ওসি। ওকে যদি আমি আজকে জেলে নিতে না পারি তাহলে আজকে আমি এখান থেকে কোথাও যাব না। ভাইয়া আপনি এখান থেকে যান প্লিজ, ওর কথায় কিছু মনে করবেন না। আর এখানে আপনার কোনো দোষ নেই আমি জানি। আপু আমি ওর ভাই হই, আর এখানে ওনার কোনো দোষ নেই। ছেলেটার কথা শুনে আমি চলে যাব, কিন্তু পেছন থেকে মৃত্যু ম্যাডাম এসে বলল, এই ছেলে, তুই এই মেয়ের কাছে মাফ চা। মেয়েটার ভাই মৃত্যু ম্যাডামকে বলল, আপু আমি ওর ভাই হই,
আর এখানে ওনার কোনো দোষ নেই। মেয়েটা চোখ লাল করে ওর ভাইকে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল। তোরে এত কিছু বলতে বলেছি? পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে বলে আমি মেয়েটার কাছে মাপ চেয়ে বললাম, আপু আমাকে প্লিজ মাফ করে দেবেন, আমি ইচ্ছে করে আপনার শরীরের উপর। মেয়েটা আমাকে রাগ দেখিয়ে বলল, তুই এখান থেকে যা বলছি, নইলে আমি এখন বাবাকে কল করে বলবো তোরে যেন থানায় নিয়ে যায়। আমি মিঠু ম্যাডামের দিকে একবার তাকিয়ে মনে মনে বললাম, হায় রে মানুষ, উপর থেকে কত ভালো আর ভিতরে। পেছন থেকে মিঠু ম্যাডামকে বলতে শুনেছি, আমি তোমার বিপদ থেকে বাইক থেকে নেমে তোমাকে সাহায্য করতে এলাম। আঙ্কেলকে আমার কথা বলবে, ঠিক আছে? আর আমি এমপি নির্বাচন করব। ভোটগুলো কিন্তু আমার চাই। আমি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বললাম, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মেটাতে তারা মানুষের সাথে যা ইচ্ছে তাই করতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের বার কে দাম দেবে? যাক, এসব চিন্তা করে লাভ নেই। বাসার ভিতরে গিয়ে দেখি বাবা আর মা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। তবে আমাকে দেখে তারা চুপ হয়ে গেল। আমি আর এখানে কোনো কথা বললাম না। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। ওনারা কি নিয়ে ঝগড়া করছে কে জানে। এখানে যদি আমি কথা বলি তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে, এর জন্য কিছুই বললাম না। তবে আমার লক্ষ্য একটাই, রিয়াকে প্রতিষ্ঠিত করা আর এরপর সংসার জীবনে সুখী হওয়া। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। দেখতে দেখতে আজকে অনেকগুলো বছর চলে গেল। তবে আমার নিত্যদিনের কাজ ছিল সকালে বাবার সাথে মাঠে কাজ করা, বিকেলের টিউশনি আর রাতে বাসা পাহারা দেওয়া। বাবা সেই দিন বলল রিয়া নাকি শহরের বড় ডাক্তার হয়েছে, এজন্য কালকে নাকি সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে। আমাকে বলে নাই, এজন্য হয়তো রিয়া আমাকে সারপ্রাইজ দেবে। তবে আমিও মনে মনে অনেক খুশি, অবশেষে আমি আমার বউকে ডাক্তার বানাতে পেরেছি। আর মিঠু ম্যাডামের কথা তো বলাই হয় নাই। আমি যেদিন বলেছিলাম ওনার বাবাকে দেশে আনার কথা, তিনি সেদিনই তার বাবাকে দেশে নিয়ে এসেছিলেন। আমি নিশ্চয়ই দেখেছি মিঠু ম্যাডাম ইলেকশনে জয়ের জন্য কত কষ্ট করেছেন। তবে ওই কথাই আছে না, চেষ্টা করলে উপায় হয়। তিনিও শেষ পর্যন্ত সফল হয়েছেন। তিনি বর্তমানে এখানকার এমপি। তবে তিনি এখন এখানে থাকেন না, শহরেই থাকেন। মাঝে মাঝে যখন দরকার হয় তখন আসেন। আমি তো তাদের বাসা পাহারা দিই, এছাড়া আর কিছুই না। আমার সাথে তিনিও কথা বলেন না। তিনি এখন এমপি হয়েছেন আমার মতো ছেলের সাথে কথা বলার জন্য না। যাক, আমিও এসব চিন্তা করি না। আমি এখন আমার বউকে প্রতিষ্ঠিত করেছি, আর কি লাগে। তবে রিয়ার পিছনে যে কত টাকা খরচ করেছি সেটা আমি নিজেও জানি। আমি জানি সারাদিন গাধার মতো খেটে রাতে ডিউটি করতে হতো। আগে তো মিতু ম্যাডামকে দেখতে পারতাম, আর যদি কোনো দরকার হতো তাকে বলতে পারতাম। কিন্তু তিনি এমপি হওয়ার পর আর এখানে আসেন না। আর রাতুলের কথা আর কি বলবো, ও সপ্তাহে 2 দিন এখানে থাকে আর বাকি দিনগুলো শহরে কাটায়। আমি যদি এই বিষয়ে কিছু বলি ও জবাব দেয় না, শুধু মুচকে একটা হাসি দিয়ে বলে, তুই এসব বুঝবি না। এজন্য আমিও ওকে তেমন কোনো বিরক্ত করি না। এসব কয়টা বছর আমি একাকিত্বে কাটিয়েছি, কারোর সাথে কোনো প্রকার কথা বলি নাই। কেমন যেন একা হয়ে গেছি। রিয়ার পড়ার চাপ যত বেড়েছিল ও তত আমার সাথে কথা কমিয়ে দিয়েছিল। ওই একরকম ঘর বন্দি হয়ে গিয়েছিলাম। যাক, এসব কথা ছাড়ি। তবে সবশেষে আমি যে সফল হয়েছি এটাই অনেক বেশি। বিছানায় বসে মনে মনে চিন্তা করলাম, রিয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার আগে ওকে যদি আমি সারপ্রাইজ দিই তাহলে কেমন হবে। আমি ওর কলেজের সামনে গিয়ে ওকে খুঁজে বের করে সারপ্রাইজ দেব। আর কালকে যখন সবার সামনে রিয়া আমার নাম বলবে যে আমার জন্য এতটা দূরে এসেছে, তখন তো আমি খুশিতে আত্মহারা হয়ে যাব। ভাবতে কেমন যেন লাগছে আমার। বিছানায় বসে এসব চিন্তা করছিলাম, তখনই বাবা রুমের সামনে এসে বলল, ভিতরে আসবো জামাই? আরে বাবা আসেন। জামাই, তোমাকে একটা কথা বলার ছিল। জি বাবা বলেন। কালকে আমাদের সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে। মনে মনে বললাম, আমি জানি তো কোথায় যেতে হবে। আমার পাগলি বউ আমাকে বলে নাই সারপ্রাইজ দেবে বলে। আমি যদি না যাই ও তো অনুষ্ঠানই করবে না। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কোথায় যাবেন বাবা, জানতে পারি? বাবা, কোনো একটা জায়গায় তুমি তৈরি থেকো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। এই কথাগুলো বলে বাবা চুপচাপ বের হয়ে চলে গেল। বাবা যাওয়ার পরে আমি রেডি হলাম, কারণ আজকে আমি রিয়ার সামনে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। বাসা থেকে বের হওয়ার আগে আম্মা জিজ্ঞাসা করছিল আমি কোথায় যাচ্ছি। জবাবে শুধু বলেছিলাম এক বন্ধুর বাসায় দাওয়াতে আছে আম্মা, এর জন্য বাসায় যেতে হবে। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে হেঁটে গেলাম। তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা বাইক ভাড়া করলাম। তবে রাস্তায় কোনো সমস্যা না হওয়ার কারণে খুব তাড়াতাড়ি রিয়ার মেডিকেল কলেজের সামনে চলে গেলাম। বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ হঠাৎ করে ভেতরে গেলে নতুন ছেলে দেখে সবাই সন্দেহ করবে। গেটের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে রিয়ার কথা বলে দেখি। মেয়েটা দেখে
আমি একটা ডাক দিলাম, আপু একটু একটু এদিকে শোনেন। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন কি? জি আপু, কিছু একটা জানার ছিল। ঠিক আছে, ভিতরে আসুন। আমি গেট দিয়ে ভিতরে ঢুকে মেয়েটার সামনে গিয়ে বললাম, আপু একটা দরকার, এখানে আসি, যদি একটু সাহায্য করতেন। হুম, বলুন, সমস্যা নেই। এই কলেজে রিয়া নামের কোনো মেয়েকে চেনেন? আরে কি বলেন, চিনব না কেন? ও তো আমার বান্ধবী হয়। কেন, কোনো দরকার আছে নাকি ওর দিয়ে? আপনি একটু ওকে ডেকে দিবেন? তার আগে বলুন, আপনি ওর কে হন? জি আপু, আমি ওর স্বামী হই। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রিয়ার স্বামীকে আমি দেখেছি, আর ও তো প্রায় সময় ওর স্বামীর সাথেই কাটায়। মেয়েটার কথা শুনে আমার শরীরে প্রতিটা লোম দাঁড়িয়ে গেল, বুকের ভেতরে কেমন যেন একটা ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো। এবার একটু আসতে বললাম, এই কলেজে রিয়া কয়টা আপু? রিয়া কয়টা মানে? একটাই তো রিয়া, আর ও গ্রাম থেকে এসেছে এখানে পড়ার জন্য। কিন্তু আপনি বলছেন ওর স্বামী। সত্যি করে বলুন কে, নইলে কিন্তু পুলিশ দিয়ে ধরিয়ে দিব। ওর স্বামীর নামটা কি এটা তো বলেছে আপু? হ্যাঁ, ওর স্বামীর নাম মিস্টার লাদেন চৌধুরী। কিন্তু আপনি ওর কি হন? সত্যি সত্যি বলুন। আমি আমার আইডি কার্ড বের করে মেয়েটার হাতে দিয়ে বললাম, আমার নামই লাদেন, আর বিশ্বাস করেন আমি ওর হাজবেন্ড। এতদিন আমি গ্রামে ছিলাম, আর আজকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আসি। আর আপনি বলেন? তাহলে রিয়া যার সাথে সময় কাটে সে কে? কি বলছেন এসব আপু? আর রিয়া এখন কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আপনি বিশ্বাস করবেন না। আর আমাকে আপনি আপু ডেকেছেন, আমি আপনাকে মিথ্যা কিছু বলবো না। আসুন আমার সাথে। মেয়েটা আমার নিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। এখান থেকে 5 মিনিট হাঁটার পর একটা বড় বিল্ডিং পড়লো। মেয়েটা আমাকে নিচতলায় নিয়ে গিয়ে রিয়ার রুম দেখিয়ে বলল, রিয়া এখানেই থাকে ওর হাজবেন্ডের সাথে। তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি জানি না। আমি এবার ধীরে ধীরে জানালার কাছে গেলাম। মেয়েটার কথা মতো জানালার পর্দা হালকা করে সরিয়ে দিলাম। ভেতরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে রিয়া অর্ধনগ্ন হয়ে রাতুলের কোলের উপর শুয়ে আছে। আর রাতুল রিয়ার সাথে। আমার কেন জানি এসব বলতেও কষ্ট হচ্ছে। জানালার পাশ থেকে নিজেকে সরিয়ে নিলাম। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে। কথা বলার মতো শক্তি আমি হারিয়ে ফেলেছি। মেয়েটাকে ইশারা করে বললাম, আমাকে এখান থেকে একটু নিরিবিলি পরিবেশে নিয়ে যাবেন। মেয়েটা আমার কথা মতো আমাকে ধরে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আমি নিচে বসে নিজের গালে নিজেই চড় দিয়ে বলছি, আমি সত্যি বোকা একটা ছেলে। নিজের বইয়ের ভালো হবে এই জন্য সব কিছু আশা বাদ দিয়ে গাধার মতো কাজ করে ওকে টাকা পাঠাই, আর ও আজকে। ভাইয়া, কান্না করবেন না। তবে আমি পকেট থেকে আমাদের বিয়ের কাগজটা মেয়েটার হাতে দিলাম। মেয়েটা সেই কাগজটা দেখে, তাহলে কি সত্যি সত্যি ওর স্বামী হন? এতক্ষণ কি দেখলেন আপু? আমার জীবনে কিছুই নেই আপু বেঁচে থাকার মতো। যাকে নিয়ে একটু আশা করেছিলাম সেও ধোকা দিল। আপনি রিয়ার খবর নিতে পারলেন না? এখনো সময় আছে, চলুন রিয়ার কাছে যাই। কি যাব বলেন? আজকে ওদের আমি যে অবস্থায় দেখেছি, আর আপনি সব জানেন। আপনার বাবা মা এসব জানে? বাবা মায়ের কথা শুনে খুব কষ্ট লাগলো। কিছুক্ষণ ইচ্ছে মতো কান্না করে বললাম, এই পৃথিবীতে আমার কেউ নেই আপু। এক বড় ভাই ছিল, কিন্তু সে আমাকে বিদায় দিয়ে দিল। আর রিয়াকে বিয়ে করেছিলাম ও ভালো ছাত্রী এর জন্য। ওর বাবা বলেছিল আমি যেন ওকে বিয়ে করে প্রতিষ্ঠিত করাই। বোকার মতো সব কিছু বিশ্বাস করে ওকে বিয়ে করেছিলাম। আর ওই ছেলেটাকে জানেন, আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ও প্রতিনিয়ত। মেয়েটা আমার কথা শুনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। মেয়েটা এবার আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, আপনার ঘরেই শত্রু রেখেছেন, এখন তাহলে কি করতে চান আপনি? কালকে নাকি রিয়া অনুষ্ঠান করবে। করবে তো, কিন্তু আপনাকে আমি কি বলে? আমি আর কিছু বললাম না, চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। রিয়াকে যখন রাতুলের সাথে দেখেছি তখন যে আমার কি অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না। তবে তখন আমার কি করা ছিল জানি না। রিয়া আমার সাথে বেইমানি করতে পারলেও রাতুল এটা করতে পারলো। ও তো আমার বেস্ট ফ্রেন্ড হয়। খুব কষ্ট লাগলো ওদের দেখে, কিন্তু আমার কষ্ট কাউকে দেখানোর মতো ছিল না। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ব্রিজের নিচে শুধু পানি আর পানি। আমি সাঁতার জানি, কিন্তু আজকে আমার হাত পা নিজেই বেঁধে দিলাম। পেছন থেকে মেয়েটা হেঁটে আমার কাছে আসছে, এটা দেখা যাচ্ছে।
একবার ওপরে তাকিয়ে বললাম, সত্যি এই পৃথিবীতে গরিবদের কেউ দাম দেয় না, সবাই শুধু গরিবদের ব্যবহার করতে চায়। ভালো থাকুক প্রিয় মানুষগুলো। ব্রিজের ওপর থেকে সরাসরি নিচে লাফ দিলাম। জানি না আজকের পর থেকে আর কাউকে দেখতে পারবো কিনা। যতটা পানির নিচে যাচ্ছি ততই যেন রিয়ার চেহারাটা ভেসে উঠছে। জীবনে কতজনের জন্য কত কিছু করলাম, আর রিয়া আমার সাথে এটা করতে পারলো। চোখ বন্ধ হবার আগে ওই যে যাকে এখানে এসে আপু বলেছিলাম, সেই মেয়েটাকে আমার কাছে সাঁতার কেটে আসতে দেখলাম। তবে ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি ওই মেয়েটাই আমার সামনে বসে আছে। মেয়েটার পুরো শরীর ভেজা, তবে মেয়েটা যে আমাকে বাঁচিয়েছে এটা বুঝতে পারছি। আমার জ্ঞান ফিরতে ফিরতে দেখেই মেয়েটা আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, এই তুমি কি বোকা নাকি? তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমাকে বাঁচিয়েছেন কেন? আমি তো মরতে এখানে এসেছিলাম, আপনি কেন আমাকে বাঁচিয়েছেন? মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে বলল, এখন এখান থেকে চলুন, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমাকে টেনে নিয়ে এখান থেকে কিছুটা দূরে একটা বাসার ভিতরে নিয়ে গেল। আমার হাতে একটা লুঙ্গি দিয়ে বলল, কাপড় চেঞ্জ করে এখানে বসুন, আমি ভিতর থেকে আসছি। আর ভয় পাওয়ার কিছুই নেই, এটা আমার বাসা। এই কথা বলে মেয়েটা ভিতরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটাও কাপড় চেঞ্জ করে আমার সামনে বসে বলল, এই পাগলামোর কি কোনো দাম আছে? আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে ওদের নিজ হাতে খুন করে ফেলতো, জানেন? আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কাকে খুন করব বলেন? যাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি। আর ছেলেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড রাতুল। নিজের মানুষগুলোকে কিভাবে খুন করব? আমার কি রাগ হয় না বলেন? কিন্তু আমি থাক, আর বলতে হবে না। মাঝখানে তো ফাঁসিয়ে দিলেন আমাকে। আজকে যদি আমাকে আপু না বলতেন তাহলে সত্যি সত্যি আপনাকে রেখে চলেই আসতাম। আমি এবার দাঁড়িয়ে বললাম, আমি এখন বাসায় যাই আপু। মেয়েটা আমার হাত ধরে বলল, চুপচাপ বসুন তো এখানে। আচ্ছা, আত্মহত্যা করে কি আপনার কোনো লাভ আছে? ওই রিয়ার মতো বাজে একটা মেয়ের জন্য আত্মহত্যা করবেন? ও আপনাকে ধোঁকা দিয়েছে তো কি হয়েছে? আপনিও দেখিয়ে দিন। আমি মাথা নিচু করে বললাম, কি দেখাবো আপু বলেন? আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই। রিয়াকে পড়াতে গিয়ে শেষ পর্যন্ত নিজের যা জায়গা জমি ছিল সব বিক্রি করেছি। আর এই রিয়া। এই, আপনি বারবার কান্না করেন কেন? আমাকে আপনি বোন বলে ডেকেছেন, আমি আপনাকে এভাবে ছেড়ে দিব? আমি আছি এখন আপনার পাশে। আমি এখন কাউকেই বিশ্বাস করি না। দরকার নেই আপু, কিছু লাগবে না আমার। এখন আর কারো চিন্তা করি না। এখান থেকে অনেক দূরে চলে যাব। মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? সাবধান না হলেও তো ওর কথা আর মনে হবে না। শোনো ভাই, আমি কি বলি, আমার বাবার অনেক টাকা, খরচ করার মতো কেউই নেই। তোমাকে যদি আমি কিছু করতে বলছি, তুমি করতে পারবে? লাশের মতো হয়ে গেছি আপু, আমাকে বললেও এখন আর কিছু হবে না। এই, আপনি বোঝেন না কেন? ওর পিছনে যত টাকা খরচ করছেন সব আমি দিব। আপনি আমার বাসায় থাকুন, আমি আপনাকে আমার ভাইয়ের মতো দেখব। দরকার পড়লে বিসিএস ক্যাডার মেয়ের সাথে আপনার বিয়ে দিব, তাও তেমন কিছু করবেন না। আপু, আজকে আমার বউ রিয়ার জায়গায় যদি আপনি আপনার স্বামীকে দেখতেন কোনো মেয়ের সাথে এভাবে আছে, তা অবশ্যই আপনার বেস্ট ফ্রেন্ড, তখন কি করতেন বলেন আপনি? মেয়েটা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, ভাই, আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু রিয়া যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আপু, আপনি খুব ভালো মেয়ে, আপনি আমাকে বাঁচিয়েছেন, তবে এই বেঁচে থাকার কোনো। আবার সেই একই কথা কেন? আমি বলছি না এই জীবনের অনেক দাম আছে। আপু, আমি চলে যাই। এখান থেকে গেলে পরে যদি আপনি অন্য কিছু করে ফেলেন? কি আর করব, হয়তো মৃত্যু হবে, এতে আর কি হবে। তবে আপনি আমাকে এখানে রাখতে পারবেন না। আমি তোমাকে এখানে আটকে রাখবো না, তবে কালকে রিয়ার অনুষ্ঠান, এরপরে যাবে। দেখো কি বলে। আজকে তো আমাকে মরতে দিলেন না, এখন মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে মারবেন। প্রতিশোধ নিতে ইচ্ছে করে না তোমার? প্রতিশোধ নিতে খুব ইচ্ছে করে আপু, কিন্তু সামর্থ্য নাই। আমার সাথে এখানে থাকো আমার ভাই হয়ে। দয়া দেখাচ্ছেন আপু, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ঠিক আছে, তোমাকে আমি আটকাবো না,
তবে আজকে রাতটা থেকে কালকে রিয়ার অনুষ্ঠান দেখে পরে যেতে হবে। এর আগে কোথাও তুমি যেতে পারবে না। আর নিজেকে শক্ত করতে হবে। মনে রেখো, যারা আত্মহত্যা করে তারা হলো কাপুরুষ। আর আমি আশা করি আমার ভাই খুব ভালো। তবে আমি আপনার থেকে এখন তোমাকে তুমি বলতে পারি। আপনি আমার বড় বোনের মতো, বলেন, সমস্যা নেই। তবে আমি আর এমন কিছু করব না, কিন্তু আমাকে বাসায় যেতে দিতে হবে। আমি তোমাকে আটকে রাখবো না। কালকে অনুষ্ঠান শেষ করে যেতে হবে, কারণ আমি দেখতে চাই রিয়া তোমাকে নিয়ে কি বলে। আর কিছু হলে তো তোমার এই বোন আছেই, এত চিন্তা করো কেন? এখন টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আপু, আঙ্কেল আন্টি কোথায়? আমার মা বাবা নেই, কয়েকদিন আগে মারা গেছেন বাবা। আর এই বাসাটায় আমার জন্য বাবা রেখে গেছেন। সরি আপু, এসব মনে করিয়ে দেওয়ার জন্য। আরে না, সমস্যা নেই, অভ্যেস হয়ে গেছে। তুমি এখানে বসো, আমি খাবার গরম করে নিয়ে আসছি। আপু এক প্রকার জোর করে আমাকে বাসার ভিতরে আটকে রাখলো। তবে মেয়েটা খুব ভালো। রাতে শ্বশুর আব্বা কল দিয়েছিল, আমি বলেছি বন্ধুর বাসায় আছি, সকালে যেন আমাকে রাস্তা থেকে নিয়ে যায়। আপু রাতে আমাকে রুমের ভিতরে আটকে রেখে কোথায় যেন গেল। তবে মেয়েটা প্রচণ্ড ভয়ে আছে, আমি যদি কিছু করে ফেলি। পৃথিবীতে যে এখনও ও এমন কোনো ভালো মেয়ে আছে, এই আপুকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আপু চলে যাওয়ার পর রিয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে আমার খুব খারাপ লাগতে লাগলো। তবে রাতুল প্রতিদিন শহরে আসতো রিয়ার জন্য, অথচ আমাকেও কিছু বলেই নাই। বলবে কেন? আমার বউয়ের সাথে ছি ছি ছি, এসব ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি সেই মেয়েটাই আমার সামনে বসে আছে। মেয়েটাকে বিছানায় বসে থাকতে দেখে আমি বিছানার উপর বসে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আরে আপু, এখানে বসে আছেন যে, আমাকে ডাক দিতেন তাহলেই তো হতো। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমোচ্ছিলে, এই জন্য আর ডাক দিইনি। শোনো, এখন আমি কি বলি, আমাকে এখন যেতে হবে। রিয়া ফোন করেছিল যাওয়ার জন্য। ঠিক আছে, যান আপু আপনি। মেয়েটা আমার হাতে একটা পিস্তল দিয়ে বলল, এটা লাইসেন্স করানো আছে, যখন বেশি কষ্ট হবে রিয়াকে দেখে তখন সাথে সাথে বসিয়ে দিবে। আর তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। রিয়া আমার বান্ধবী হতে পারে, কিন্তু যে নিজের স্বামীর সাথে বেইমানি করতে পারে, সে 2 দিন পর আমার সাথে বেইমানি করবে না, এর কি গ্যারান্টি? আচ্ছা, আমি এখন গেলাম, টেবিলে খাবার রাখা আছে। তবে যখন বের হবে দরজায় তালা লাগিয়ে দিবে, ঠিক আছে? আর নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, ঠিক আছে? গেলাম আমি। আপু আপনার নামটা? মেয়েটা আমার দিকে ফিরে আমার মাথায় হাত দিয়ে বলল, অন্য কোনো একদিন বলবো আমার নাম, যদি আবার দেখা হয়। গুড বাই। এই কথা বলেই মেয়েটা চলে গেল। তবে যাই হোক না কেন, মেয়েটা কিন্তু অনেক ভালো। এই মেয়েটা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এত সকাল সকাল বের হয়ে লাভ নেই, কিছুক্ষণ শুয়ে থাকে, পরে যাব। তবে আমার কাছে একটা জিনিসই খটকা লাগলো, সেটা হলো রিয়া আমার সাথে এমন করলো কেন? নাকি রাতুলের আগে থেকে রিয়ার সাথে সম্পর্ক ছিল? মানুষ বলে মানুষ মাত্রই নাকি ফুল, কিন্তু সব কিছু মানা যায়। নিজের আপন মানুষগুলো যদি বেইমানি করে তাহলে এটা মানা যায় না। যাই হোক, এখন আর শুয়ে থাকা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে চলে গেলাম। আপু দেখি আমার জন্য খাবার তৈরি করে রেখেছে। যে মেয়েটাকে চিনি না জানি না, সেই মেয়েটা আমাকে বিশ্বাস করে এখানে রেখে গেল। আসলে সত্যি পৃথিবীতে ভালো মানুষ তাহলে এখনও আছে। খাবারের মাঝে শ্বশুর আব্বা কল দিয়ে জানতে চাইলো আমি এখন কোথায় আছি। আমি শুধু বললাম যে আমি শহরের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, আমাকে যেন সেখান থেকে নিয়ে যায়। খাবার শেষ করে তৈরি হয়ে গেলাম। পিস্তলটা আপুর বিছানার নিচে রেখে দিলাম। এই জিনিসটা চালানোর মতো মনোমানসিকতা আমার নেই। আর যাই কিছু করি না কেন, কাউকে মারতে পারবো না, এর সাহস আমার নেই। বাসা থেকে বের হয়ে বাসায় তালা লাগিয়ে দিলাম। হয়তো আপুর কাছে বাসার চাবি আছে। শ্বশুর আব্বার বলা জায়গায় গিয়ে দাঁড়ালাম। ওনাকে বলছিলাম আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার কোনো খবর নেই। এই জন্য একটা দোকানের সামনে গিয়ে বসলাম। আর দেখতে দেখতে উনি চলে আসলো। আমাকে দেখে বাবা ডাক দিয়ে বলল, জামাই বাবা চলে আসো। আমি গিয়ে শ্বশুর আব্বার পাশে বসলাম। বাবার পাশে বসার পর বাবা আমাকে প্রশ্ন করলো, শহরের তোমার বন্ধু কে? এটাই তো বুঝলাম না। আছে একজন খুব কাছের বন্ধু, আপনি বুঝবেন না।
আমার কথা শুনে শ্বশুর আব্বা চুপ হয়ে গেল, তবে শাশুড়ি আম্মা আমার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে। মনে হচ্ছে উনি আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তবে উনি যে আমাকে কি বলবেন আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। আমরা আমাদের গন্তব্যের জায়গায় এসে নেমে গেলাম। শ্বশুর আর শাশুড়ি পিছনে পিছনে, আমিও বাসার ভিতরে ঢুকলাম। আর এটা সেই বাসা যেখানে রিয়াকে আর রাতুলকে অন্তরঙ্গ অবস্থায় একসাথে দেখেছিলাম। ভেতরে যেতেই রিয়া ওর বাবাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিন পর ওর মা বাবাকে দেখে কী যে কান্না। সবশেষে রিয়া আমার সামনে দাঁড়ালো, তবে রিয়া আমাকে জড়িয়ে ধরে নাই, আমার সাথে হাত মিলিয়ে বলল, কেমন আছেন আপনি? আমি হাত ছাড়িয়ে বললাম, আলহামদুলিল্লাহ। তুমি যেমন ভালো রেখেছো আমাকে। আচ্ছা, আমি এখন গেলাম, আমার অনেক কাজ আছে, তুমি থাকো এখানে। এই কথা বলে রিয়াও চলে গেল। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে বললাম, মানুষ স্বার্থের জন্য কত কিছু যে করতে পারে এটা হিসেবের বাইরে। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। রিয়া মাইকের সামনে গিয়ে বলতে শুরু করলো, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলতেই আপনারা সবাই আমার জন্য এসছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন কি, আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা দিনে আনে দিন খায়। এর মানে হলো তিনি দিনে যেটুকু ইনকাম করে সেটা দিয়েই আমাদের পরিবার একদিন চলে। আর সেখানে বাবা আমাকে ডাক্তারি পড়াশোনা কিভাবে করাবে? কিন্তু আমার বাবা হাল ছাড়েনি। আমারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু ওই কথাই বলে না, ভাগ্যে থাকলে কেউ ফেরাতে পারে না। আমার এই সব কিছুর পেছনে আমার স্বামীর হাত আছে। উনি জানেন আমার মেধা আছে, কিন্তু আমাদের টাকা নেই। এজন্য তিনি আমাকে বিয়ে করে নিজে পড়িয়েছেন। সারাদিন উনি কাজ করে আমাকে পড়িয়েছেন। উনি না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আমি আজকে এই শহরের সবচেয়ে বড় ডাক্তার, কিন্তু আমার সবটা আমার স্বামীর দাব। অনেক অনেক ভালোবাসি আমি আমার স্বামীকে। আমি রিয়ার কথা শুনে বললাম, এখন আর আমার কথা বললে কি হবে? আমি কি তোমায় আবার ফিরিয়ে নেব? কখনোই না। খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুমি বুঝলে না রিয়া। রিয়া আবার একটু জোরে আওয়াজ নিয়ে বলল, আমার স্বামী আর কেউ না, তিনি হলেন মিস্টার রাতুল চৌধুরী, যিনি আমার জন্য নিজেকে কোরবান করতেও একটুও দ্বিধা করবেন না। অনেক অনেক ভালোবাসি আমি ওনাকে। এই কথাটা বলতেই রাতুল উপরে সিঁড়ি দিয়ে যেতে লাগলো। রিয়ার বলা কথাগুলো শুনে আমার যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লাগছে এই কথাগুলো শুনে। সব কিছু করলাম আমি, আর নাম হলো রাতুলের। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার কতটা যে কষ্ট হচ্ছে বলার বাইরে। চোখের জল কোনোভাবে আটকে রাখতে পারছি না। রাতুল রিয়ার পাশে গিয়ে রিয়ার হাত ধরে বলতে শুরু করলো, আমি জানতাম আমার বউ একদিন প্রতিষ্ঠিত হবে। ওই মানুষ বলে না, পরিশ্রম কখনো বেইমানি করে না। আমি আমার বউয়ের জন্য সব কিছু করতে পারি। এজন্য তো খুব করে ওকে পড়াশোনা করিয়ে এতদূর পর্যন্ত নিয়ে আসছি। আমার এখানে কিছু বলার নেই, তবে এটাই বলতে চাই আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ মাই প্রিয় বউ। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি রাতুলের কথা শুনছিলাম আর এক হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম। নিজের কাছে খুব খারাপ লাগছে, তবে কাউকে বলে বোঝাতে পারছি না। রিয়ার বাবাও রিয়ার সাথে তাল মিলিয়ে একই কথা বললো, তবে এইটুকু বুঝতে পারলাম সবাই মিলে বেমানি করে আমার সাথে এইরকম করেছে। সবশেষে রিয়া মাইকের সামনে গিয়ে বলল, আমার সব কিছুর পেছনে আমার পরিবারের অবদান অনেক, তবে আমার সব কিছুর পেছনে আরেকজনের একটু হাত আছে। সে হলো আমাদের বাড়ির চাকর, যে আমাকে সবসময় বলতো, আপু আপনি অনেক বড় ডাক্তার হবেন, আর আমি ফ্রিতে সেবা নেব। আর মাঝে মাঝে ওই চাকর ছেলেটা আমাকে 10-20 টাকা দিয়ে সাহায্য করত। গরিব ছেলে তো এর থেকে বেশি কিছু দিতে পারতো না। আর সেই চাকর ছেলেটা হলো লাদেন। কিরে লাদেন, এখানে আয়। রিয়ার এই কথাটা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল ভিতরে চেপে রাখলাম। যতই সামনে যাতে ততই যেন কষ্ট হচ্ছে। এক পা সামনে গেলে আরেক পা যেতেই চায় না। রিয়া সামনে গিয়ে একবার রাতুলের দিকে তাকালাম। রাতুল আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, মাফ করে দিস বন্ধু। আর তোর মতো বন্ধুকে শুধু ব্যবহার করা যায়, কিন্তু খাঁটি বন্ধু বানানো যায় না। আমি এবার মাইকের সামনে গেলাম। কিছু বলার আগে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। নিজেকে যেন কোনোভাবে মানাতে পারছি না। সবাই আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আমি এবার বলা শুরু করলাম, জীবন থেকে সব কিছু হারিয়ে যায়, তবুও কখনো তুমি হারিয়ে যেও না। এই কথার মানে কি জানেন? আমি আমার বউকে কখনো ছাড়তে চাই নাই। আমারও একটা বউ ছিল রিয়ার মতো। ওকে আমি সব কিছু দিয়ে পড়িয়েছিলাম, কিন্তু ও বেইমানি করলো। আজকে রিয়া ম্যাডাম বলল, আমার মতো চাকর ছেলে 10-20 টাকা ছাড়া আর কি দিতে পারে। তিনি ঠিক কথাই তো বললেন।
যখন একটা মানুষ সারাদিন মাঠে কাজ করে, বিকালে টিউশনি পড়ায় আর সারা রাত দাঁড়ানি করে, তার কাছে কি দুনিয়া বলতে কিছু আছে? আমি আমার বউয়ের জন্য সব কিছু দিয়েছি। এই হাতগুলো কোনো সাধারণ হাত না, এটা একজন চাকরের হাত। আমি যদি কাউকে কিছু দিয়ে সাহায্য করে থাকি তাহলে সেটা উপরওয়ালা দেখবে। আমার সাথে যে বেইমানি করেছে সে বেশি দিন ভালো থাকতে পারবে না। এগুলো বলছি কারণ কি জানেন, রিয়া ম্যাডামের মতোই আমার একটা বউ ছিল। জন্মের পর থেকে বাবা মা নাই, বড় একটা ভাই ছিল। সে আমাকে অপমান করে বিদায় করে দিয়েছে। যাকে আশা করে বিয়ে করেছিলাম সে অন্য কারো হাত ধরে চলে গেছে। অন্য কারো বলা যাবে না, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। নিজের মানুষগুলো আমাকে ধোঁকা দিয়েছে। এই শহরে যখন কাউকে সারপ্রাইজ দিতে এসেছিলাম তখন তাকে দেখি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একই বিছানায় শুয়ে আছে। তাদের কাছে আমার কোনো অভিযোগ নেই, তবে দোয়া করি তারা যেন ভালো থাকে। জানেন কি, যখন আমি ওদের আমার চোখের সামনে দেখেছি তখন আমি ওদের মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যাকে এতটা ভালোবাসি তাকে মারবো কিভাবে? আমার বিশ্বাস ছিল আমার বউ আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড পারে না। তবে ও আমার দুর্বলতা জেনে আমাকে কলেজে আঘাত করেছে। কারোর ওপর আমার কোনো অভিযোগ নেই, তবে আমার ম্যাডাম এখন ডাক্তার হয়েছেন। আমি ফ্রিতে চিকিৎসা করতে পারবো, এর থেকে আর বড় কি হতে পারে? আজকে আমি অনেক অনেক খুশি। চোখের পানি মুছে পেছনে গিয়ে বসলাম। আজকে নিজেকে মানতে পারছি না, বুক ফেটে কান্না আসে। কারে কি বলবো? হঠাৎ কোথা থেকে শাশুড়ি আম্মা এসে আমার পাশে বসলেন। ওনাকে দেখে আমি নিজ থেকে শক্ত জাতীয় কিছু একটা হাতে নিয়ে বললাম, এটা আমার পেটের ভিতরে ঢুকিয়ে দেন আম্মা। বাবা, আমাকে মাফ। আমার বাবা মা কেউ নেই, আপনাদের বাবা মা বলতাম। যাকে আম্মা বলে ডাকি সে কি আমাকে একটু এসব বলতে পারলো না? আমি গরিব, আমি অসহায়, আমি বোকা, এই জন্য আমাকে ব্যবহার করেছেন। সারাদিন গাধার মতো কাজ করেছি, কারো কাছে কোনো অভিযোগ দিইনি। আজকে আমার বাবা মা আমার সাথে এমন করলো। বইয়ের কথা বাদই দিলাম, বাবার কথা বাদ দিলাম, বেস্ট ফ্রেন্ডের কথা তো আরও বাদ দিলাম। আমার মা আমাকে বলতে পারতো না আমার তো এই দুনিয়াতে কেউ নেই, আমাকে সবাই শুধু ব্যবহার করতে জানে। মা বাবা পেয়েও হারিয়ে গেলাম। আমার নিজের মা বাবা হলে বেইমানি করতো না। আজকে কাছের মানুষগুলো বুঝিয়ে দিল কষ্ট কি জিনিস। বাবা, আমি আসলে এমন কিছু করতে চাই নাই। আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মা, আমি কি বলি? সবাই তো চলে গেছে, আপনি এখান থেকে চলে যান। আম্মা, আমি ওর সাথে কিছু কথা বলবো। রিয়ার কথা শুনে ওর মা একটু দূরে চলে গেল। আমি চোখের পানি মুছে বললাম, ম্যাডাম কিছু বলবেন কি? রিয়া আমার সামনে একটা কাগজ দেখিয়ে বলল, এটা ডিভোর্স লেটার। মনে আছে অনেক দিন আগে আমি তোরে ডেকেছিলাম দেখা করার জন্য? তখন তুই একটা সাইন করেছিলি, তখনই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমাকে এতদিন ব্যবহার করছিলেন কেন? তুই বোকা একটা ছেলে, তোরে ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার তখন শুধু টাকার দরকার ছিল। আর তুই আমার কতটুকু সঙ্গ দিয়েছিলি। রাতুল সবসময় আমার সাথে ছিল, আমাকেও কখনো একাকিত্ব হতে দেয়নি। তোর থেকে রাতুলকে আমার বেস্ট মনে হয়েছিল। রাতুল না, আজকে আমি ছিলাম বলে এতদূর পর্যন্ত আসতে পেরেছেন, নইলে তবে আমি তোমাকে এতটা ভালোবাসতাম। আর তুমি? তোর মতো গরিবের মুখে ভালোবাসা মানায় না। ফুটপাত থেকে কোনো মেয়েকে দেখে বিয়ে কর যা। মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর আমার সাথে বেইমানির ফল আমি একদিন দেখিয়ে দেব। তুই আমাকে কি দেখাবি? তোর আজকে থেকে কোথাও জায়গা হয় কিনা আগে দেখ। মানুষকে বেশি আপন মনে করতে নেই, নইলে এভাবেই পেছন থেকে ছুরি মারে। তোর যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর মতো? চাকর কোথাকার। রিয়াকে আর কিছু বললাম না। এবার আমি রাতুলের কাছে গেলাম। রাতুলের দিকে তাকিয়ে বললাম, তুই কি সত্যি আদৌ আমার বন্ধু ছিলি? রাতুল মাথা নিচু করে চুপ করে আছে, শুধু বলল, ছোট থেকেই তুই আমার বন্ধু, কিন্তু রিয়াকে আমার খুব পছন্দ হয়েছিল। আমি জানতাম তুই ওকে ছুঁয়েও দেখিস নাই, এই জন্য আমি ওরে পটাই। আর আজকে সুখে থাকিস, দোয়া করি। আমার কেউ নেই, যে একটা বন্ধু ছিল সে আজ থেকে মৃত হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস ছিল সবাই আমার সাথে বেইমানি করলেও আমার বন্ধু বেইমানি করবে না, কিন্তু সে দেখিয়ে দিল বেইমানি কি হতে পারে। এবার আমি শ্বশুর আব্বার সামনে হেঁটে গেলাম। শাশুড়ি আম্মাও সাথে দাঁড়িয়ে আছেন। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা মায়ের তুলনা হয় না, আপনাদের অপমান করার মতো আমার যোগ্যতা নেই। রিয়াকে বিয়ে করার পর থেকে আমি আপনাদের বাবা মা বলি।
আমার এই পৃথিবীতে কেউ নাই তো আপনাদের ছাড়া। বাবা, আমার বিছানার নিচে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা রাখা আছে। ভাবছিলাম সামনের ঈদে এগুলো আপনাদের দিব। এই দেখেন, আমার শার্টটাও ছিঁড়ে গেছে। ছিঁড়বে পায় না কেন বাবা? 1 বছর ধরে এটাই পরি। টাকা নাই তো বাবা আমার কাছে, সব রিয়াকে দিয়েছি। আর আম্মা, আপনি আমার মায়ের সমান। মায়ের সমান কি? আপনি তো আমার মা। কিছু দিতে পারি নাই আপনাকে, মাফ করে দিবেন। এই নেন 5 টাকার একটা নোট। এটাই ছিল আমার কাছে শেষ সম্বল। খুব ভালোবাসি তো আপনাদের। চলেই তো যাব, তবে রিয়ার জন্য কিছু একটা বানিয়েছিলাম। রিয়াকে সামনে গিয়ে একটা আংটি বের করে রিয়ার হাতে দিয়ে বললাম, এটা বানানোর মতো যোগ্যতা আমার ছিল না। শরীর থেকে 2 ব্যাগ রক্ত বিক্রি করে এটা বানিয়েছিলাম। বিয়ের পর থেকে তোমাকে কিছু দিতে পারি নাই। আমি বোকা একটা ছেলে, এজন্য এত কিছু চিন্তা করি না। যদি আমার বইয়ের পড়াশোনার জন্য আমার একটা কিডনি বিক্রি করতে হতো, আমি সেটাও করতাম। বোকা মানুষ তো, এত কিছু বুঝি না, শুধু মানুষের ভালোবাসা বুঝি। ওই যে দেখেন আমার বন্ধু যে আপনাকে বিয়ে করেছে, আমার যখন থাকার মধ্যে কেউ ছিল না তখন ওর বোন কিন্তু আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। এজন্য ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই খুব সুখে থাকবেন। লাভ ইউ আপনাকে। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। পিছনে তাকিয়ে দেখি রাতুল সবটা ছুরি আমার পেছন থেকে পেটের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আমি পেছন ফিরে কান্না করে বললাম, এমনটা না করলেও পারতি রে। তুই আমাকে সামনে থেকে আঘাত করলেও আমি তোরে কিছু বলতাম না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, পেছন থেকে কেন আঘাত করলি? রিয়া হাসি দিয়ে বলল, তুই বেঁচে থাকলে সবাই জানবে আমি তোর বউ ছিলাম। একদিন না একদিন তুই বলবি এজন্য তোর মরতে হবে। হাই রে দুনিয়ার মানুষ, এত বেইমান হতে পারে? আমাকে মারবেন বলবেন না? এক জায়গায় বসলাম, তারপর গুলি করে মারতেন। এখানে সবাই তো নিজেরাই। বিশ্বাস করেন আমি কাউকে কিছু বলতাম না। হঠাৎ করে শাশুড়ি আম্মা রিয়ার দিকে পিস্তল তাক করে বলল, এই ছেলেকে যদি এখন কেউ কিছু করে আমি তোমার মেয়েকে সরাসরি গুলি করে দেব। ওকে এখান থেকে যেতে দাও বলছি। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, কেন আম্মা, কেন এমন করলেন? বাবা, হেরে গেলাম আমি, তোমার কাছে হেরে গেলাম। একজন মা তার ছেলের কাছে কিভাবে বেইমানি করতে পারে? আমার মেয়ে আজকে ডাক্তার হয়েছে সেটা তোমার জন্য। তোমার সাথে আমি বেইমানি করতে পারবো না। এখান থেকে চলে যাও আর নিজেকে বাঁচাও। আম্মা, তোমাকে যেতে বলছি না, আর বাহির থেকে গেটটা বন্ধ করে দিও। আমু, তুমি এটা করতে পারে? ওর সাথে অনেক কিছু হয়েছে, তাই বলে ওকে এভাবে মারতে দিতে পারি না। ও আমাদের মাঝে আর আসবে না, চিন্তা করিস না। আমি ওরে চিনি। যাও বাবা। আমি পেছন থেকে ছুরিটা বের করে কোনো মতে বাসা থেকে বের হয়ে বাইরের গেটটা লাগিয়ে দিলাম। কিন্তু এর সামনে গিয়ে আপনি পড়ে গেলাম। চোখগুলো বন্ধ হয়ে গেল। জানি না এখন বাঁচতে পারবো কি না। আর শুনেছি শহরের কেউ কাউকে সাহায্য করে না। চোখগুলো একেবারেই বন্ধ হয়ে গেল, আর বাঁচতে পারবো না আমি।